ওকে স্টুডেন্টস, তো আজকে আমরা ক্লাস 11th স্টার্ট করব। তো ক্লাস 11th শুরু করার আগে, 11th এর ম্যাথ শুরু করার আগে আগে আমাদের প্রথমে বুঝতে হবে এর কি কি চ্যাপ্টার্স, কি কি প্যাটার্ন আছে, কোশ্চেন প্যাটার্ন কি, এই সব কিছু আগে ভালো করে সিলেবাস অ্যান্ড কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে খুব ভালো আমাদের ডিটেলসটা আগে দেখে নিতে হবে, ঠিক আছে? তারপরে আমরা শুরু করব আমাদের চ্যাপ্টার। এবার তোদের যদি আমি প্রথমে বলি, ম্যাথস 100 মার্কসের হবে, ফিজিক্স, কেমিস্ট্রি বা তোরা যদি কমার্সের স্টুডেন্ট হয়েছে তাহলে কমার্সের যে ইকোনমিক্স আছে, এসে আছে, ওগুলো সব 80 মার্কসের আই থিঙ্ক হয়, আমি জানি না ঠিক, কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি আমি জানি যে 80 মার্কসের হয়, 20 মার্কস মনে হয় 70 কি 80 মার্কসের হয়, বাকিটা তোর প্রজেক্ট আর প্র্যাকটিক্যালের উপর চলে। কিন্তু ম্যাথসে এক্সাম হবে 100 মার্কস। এটা একটা অ্যাডভান্টেজ বলবো, আবার ডিসঅ্যাডভান্টেজও বলবো, ঠিক আছে? অ্যাডভান্টেজ কোন জায়গাতে, যে তুই যদি ভালো করে প্রিপারেশন করিস তাহলে তো কোনো প্রজেক্টে সময় নষ্ট করার দরকার হচ্ছে না, ঠিক আছে? তোকে ওই ওই মানে এফোর্টটা যেটা প্রজেক্ট আর প্র্যাকটিক্যালে যেটা দিতে হয় সেই এফোর্টটা দেওয়ার দরকার হচ্ছে না। তার বদলে তুই যদি খাতা কলমে অঙ্কটা করিস ভালো করে তাহলে 100 মার্কসই অ্যাটেন্ড করতে পারবি। সেকেন্ড একটা ডিসঅ্যাডভান্টেজ কি আছে, যে হ্যাঁ তুই ইসে করবি হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি 70 মার্কসের কোশ্চেন অ্যাটেন্ড করবি 3 আওয়ার্সে, ম্যাথসে 100 মার্কসের কোশ্চেন অ্যাটেন্ড করবি 3 আওয়ার্সে। তো এখানে কিন্তু ব্যাপারটা ওরকম হয় না, খুব একটা টাফ হয় না। মানে এটা বোর্ডসও তো একটা চিন্তা ভাবনা নিয়ে রাখে, বোর্ডসও আমাদের কোশ্চেন পেপারটাকে এমন ভাবে সেট করে যাতে খুব একটা বেশি মানে কঠিনও লাগে না বা অতটা সময়ও লাগে না। ওখানে 70 মার্কস অ্যাটেন্ড করতে যে সময়টা লাগে সেই সময়টা ম্যাথসে 100 মার্কস অ্যাটেন্ড করতেও লাগে সেম। এবার আমাদের প্রথমে বুঝতে হবে ম্যাথসে 100 মার্কসটা কিভাবে কিভাবে এটা মানে ডিস্ট্রিবিউট হচ্ছে। ফার্স্টে আসে তোদের সেকশন এ, বুঝলি? আমি চাই যে তোরা প্রথম দিন আজকে শুরু করছিস, তোরা একটা একদম নিউ খাতা দিয়ে স্টার্ট কর, একদম পেন পেপার নিয়ে সুন্দর করে খাতার একদম শুরুতে তোরা এই চার্টটা লেখে রাখ। কারণ হচ্ছে আমাদের আগে বুঝতে হবে যে সিলেবাস প্যাটার্নটা কি। এইবার প্রথমে শুরু হলো সেকশন এ। কম্পালসারি পার্ট আমি লিখে রাখছি, এটা কম্পালসারি পার্ট, এটা 80 মার্কস আসবে টোটাল। সেকশন এ থেকে কি কি চ্যাপ্টার আছে সব আমি বলছি, ডিসকাস করা হবে। তো সেকশন এ হচ্ছে কম্পালসারি পার্ট, আর সেকশন বি আর সেকশন সি এই দুটো পার্ট আছে। এই দুটার মধ্যে তোরা চুজ করতে পারবি যে কোনো একটা পার্ট। এই দুটো পার্টই 20 মার্কস 20 মার্কসের। তো 80 প্লাস 20 মানে এই দুটা হচ্ছে 20-20 আছে। তুই এই দুটার মধ্যে আইদার সেকশন বি করবি না হলে সেকশন সি করবি। অবশ্যই কমার্সের স্টুডেন্টরা সেকশন সি প্রেফার করবে, কারণ এটা কমার্স পার্ট। আমি বলে রাখি, সেকশন সি হচ্ছে কমার্স পার্ট, কমার্শিয়াল ম্যাথমেটিক্স এখানে আছে। আর এটা হচ্ছে সায়েন্সের, মোটামুটি সায়েন্সের চলতে গেলে কি ম্যাথস লাগবে সেগুলোর মধ্যে কিছু কিছু দেওয়া আছে। এইবার তোরা কি করবি সেটা ডিসকাস আমি পরে করছি। প্রথমে চলে আসি আমি সেকশন এর মধ্যে। সেকশন এর মধ্যে এগুলো কিন্তু চ্যাপ্টারের নাম না, এগুলো হচ্ছে পার্টের নাম, ঠিক আছে? ইউনিটের নাম। এর মধ্যে আবার চ্যাপ্টার আছে, আমি সব লিখে রাখছি। প্রথমে আছে সেটস এন্ড ফাংশন, এই ইউনিটটা আছে। প্রথমে আছে সেটস এন্ড ফাংশন। এই চ্যাপ্টারে মানে এই ইউনিটের মধ্যে কত চ্যাপ্টার আছে? দুটো চ্যাপ্টার আছে। আমরা পরে এগুলো নাম ইন্ডেক্সেও দেখে নিতে পারবো। একটা সেট আর একটা হচ্ছে ফাংশন। এক্সামে আসে কত মার্কস? 8 মার্কসের কোশ্চেন আসে এই ইউনিটটা থেকে, ঠিক আছে? লিখে রাখবি, লিখতে থাকে, একদম বলতেছি আর লিখে যেতে থাকে। নেক্সট পার্ট হচ্ছে ট্রিগোনোমেট্রি, অথবা তোরা পরে ভিডিওটা পজ করে তারপরে লিখে নিতে পারিস। নেক্সট পার্ট হচ্ছে ট্রিগোনোমেট্রি। ট্রিগোনোমেট্রি পার্টে আছে টোটাল 4টা, অ্যাকচুয়ালি বইয়ের মধ্যে আছে 5টা চ্যাপ্টার দেখবি, ঠিক আছে? বইয়ে টোটাল 5টা চ্যাপ্টার আছে, 5টা চ্যাপ্টার আছে। হ্যাঁ 5টা চ্যাপ্টারই আছে, কিন্তু আমাদের 4টা চ্যাপ্টার পড়লেই হবে, ঠিক আছে? আমাদের 4টা চ্যাপ্টার পড়লেই হবে, কারণ প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটা আমাদের দরকার পড়বে না, ঠিক আছে? সেটা আমাদের মাথায় রাখতে হবে। প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটা আমাদের দরকার পড়বে না। এখানে ইন্ডেক্সটাও আছে, আমি বলে দিচ্ছি, দেখি। হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, এখানে টোটাল 5টা চ্যাপ্টার থাকবে। কিন্তু প্রথমে যে চ্যাপ্টারটা, প্রথমে অ্যাকচুয়ালি দুটো চ্যাপ্টার আছে, একটা চ্যাপ্টার 3 আর একটা চ্যাপ্টার 4। এই দুটো চ্যাপ্টারই থেকেই কোশ্চেন পরীক্ষা আসে না। চ্যাপ্টার নাম্বার 4 এর লাস্টের দিকে একটা এক্সারসাইজ আছে যেটা থেকে কোশ্চেন হিট করে মাঝে মাঝে, 2 মার্কসের কোশ্চেন চলে আসতে পারে, ঠিক আছে? কিন্তু বাকিগুলো থেকে কোশ্চেন আসে না। তাই কেন লাগে? এক হচ্ছে চ্যাপ্টার নাম্বার 3 আর চ্যাপ্টার নাম্বার 4 এর প্রথম পোর্শন গুলো, সেগুলো হচ্ছে টোটালি ভাবে ক্লাস 9-10 এর বেসিক গুলো, ট্রিগোনোমেট্রিক বেসিক চ্যাপ্টার, ঠিক আছে? আমি পরেও ডিসকাস করবো সেগুলো। তোরা
প্র্যাকটিসের জন্য করে নিতে পারিস। আবার তোদের যদি কনফিডেন্স থাকে যে না আমি 9 আর 10-এর বা 10-এর ট্রিগোনোমেট্রি আমার ক্লিয়ার আছে, আমার পুরোপুরিভাবে ক্লিয়ার আছে, আমার দরকার নেই, ইউ ক্যান লিভ দ্যাট। ঠিক আছে, নেক্সট হচ্ছে অ্যালজেব্রা। অ্যালজেব্রা এখানে সব থেকে বড় পার্ট, আমাদের 11-এ যতগুলো পার্ট আছে তার মধ্যে সব থেকে বড় পার্ট হচ্ছে অ্যালজেব্রা। ঠিক আছে, 11-এ অ্যালজেব্রা সব থেকে বড় পার্ট, 12-এ অ্যালজেব্রা সব থেকে ছোট পার্ট। কারণ 7টা চ্যাপ্টার আছে, অ্যাকচুয়ালি 11 আর 12 মিলে টোটাল 9টা চ্যাপ্টারই আছে অ্যালজেব্রার মধ্যে। ঠিক আছে, সেই 9টা চ্যাপ্টারের মধ্যে 7টা চ্যাপ্টারই এখানে দেওয়া আছে, বাকি 2টো চ্যাপ্টার তোদের 12-এ দেওয়া আছে। তো অ্যালজেব্রার মধ্যে 7টা চ্যাপ্টার আছে এবং এর নাম্বার ক্যারিটাও সব থেকে বেশি করে, 34 মার্কস ক্যারি করবে। ঠিক আছে, ধরে রাখতে পারিস পার চ্যাপ্টার 5 মার্কস ক্যারি করবে এরকম। কোঅর্ডিনেট জিওমেট্রি তারপর থাকবে, কোঅর্ডিনেট জিওমেট্রির মধ্যে আমরা স্ট্রেট লাইন, সার্কেলস এইসব জিনিস শিখবো। এখানে টোটাল 3টে চ্যাপ্টার আছে, বাট আমরা 2টো চ্যাপ্টারই ভালো করে শিখবো, কারণ ওখান থেকে মেনলি ভাবে কোশ্চেন আসে। প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে বেসিক ইনফরমেশন, সেটাও তোরা মানে আগে করে আসছিস। ঠিক আছে, তোদের পরে আমরা বলবো যে 2টা পয়েন্টের মধ্যে ডিস্টেন্স বের করা, তারপরে হচ্ছে সেকশন ফর্মুলা ছিল না, সেই সেকশন ফর্মুলা, ডিস্টেন্স ফর্মুলা, এই সব জিনিসই আছে প্রথম চ্যাপ্টারটার মধ্যে। ওটা আমাদের না করলেও চলবে, মানে কনফিডেন্স যদি থাকে। আবার ওই একই কথা, যদি তোর কনফিডেন্স থাকে যে না আমি ওই জিনিসগুলো আগে করছি, তাহলে ওরা করার কোনো দরকার নেই। আর যদি কনফিডেন্স না থাকে একবার রিভিশন মারতেও কোনো ক্ষতি নেই। ঠিক আছে, কারণ এইসব প্রথম চ্যাপ্টারের যে ব্যাপারগুলো আছে, মানে যেই ছোট 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 ফর্মুলা অ্যান্ড থিওরেম গুলো আছে, সেগুলোই পরে কিন্তু কাজে লাগবে। নেক্সট হচ্ছে তোকে বলি ক্যালকুলাস পার্ট। এটা নামটা একেবারেই আমাদের কাছে নতুন, ক্যালকুলাস পার্ট। ঠিক আছে, ক্যালকুলাসের মাত্র 2টো চ্যাপ্টার তোদের 11-এ আছে, আর আমি বলতে পারি, আমি ঠিক অ্যাকচুয়ালি গুনিনি, তবে আই থিঙ্ক মোর ওভার 13 to 14 চ্যাপ্টারের মতো, না হলেও 12 চ্যাপ্টার ক্যালকুলাসের 12-এ আছে। মানে ক্যালকুলাস হচ্ছে 12-এর সব থেকে বড় পার্ট। ইভেন ক্যালকুলাস থেকে মানে তোদের 40 to 45 মার্কস 12-এ ক্যালকুলাস থেকেই আসে। তো ওটার বেসিক শুরুটা আমাদের 11-এ হবে, 2টো চ্যাপ্টারই আছে, সেই 2টো চ্যাপ্টার থেকে 8 মার্কসের কোশ্চেন আসে। নেক্সট যেটা স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি, নামটা আমাদের কাছে চেনা, কিন্তু নতুন নতুন কিছু ঢুকবে, আগের জিনিস একেবারেই থাকবে না, কিছু কিছু জিনিস থাকবে। যেগুলো স্ট্যাটিস্টিক্সে এই এক্সারসাইজটার মধ্যে থাকবে হচ্ছে মিন, মিডিয়ান, মোড, এগুলো জিনিস থাকবে। প্রবাবিলিটি কিছু জিনিস আমরা করে আসছি, সেগুলো থাকবে, আবার কিছু নতুন জিনিসও থাকবে। তো এখানে টোটাল 3টে চ্যাপ্টার আছে। ঠিক আছে, মিন, মিডিয়ান, মোডের একটা চ্যাপ্টার পাবি, একটা মেজার্স অফ ডিসপারশনের একটা চ্যাপ্টার পাবি, আর একটা হচ্ছে প্রবাবিলিটি চ্যাপ্টার পাবি। এখান থেকে টোটাল 8 মার্কসের কোশ্চেন আসে। তো এই নাম্বারগুলো অ্যাড করলে টোটাল 80 মার্কস দাঁড়াবে। ঠিক আছে, এটা হচ্ছে সেকশন এ। সেকশন এ তে তাহলে আমাদের টোটাল কয়টা চ্যাপ্টার করতে হবে? 2টা, 4টা, 6টা, 13, 15, 17 আর 20, টোটাল 20টা চ্যাপ্টার করতে হবে সেকশন এ থেকে, যার মধ্যে কত নাম্বার আসবে? 80 মার্কস। মানে আমি এভারেজ ধরতে পারি যে পার চ্যাপ্টার কমপ্লিট হলে 4 মার্কস অ্যালটেড থাকতেছে তোদের। হ্যাঁ, এবার হচ্ছে সেকশন বি। সেকশন বি টোটালটা হচ্ছে সায়েন্স পার্ট। এবার সায়েন্স পার্ট মানে এবার প্রশ্ন আসতে পারে যে সায়েন্স পার্ট মানে কি সায়েন্সের স্টুডেন্টরাই করবে, মানে আর্টস, কমার্সের বা আর্টসের স্টুডেন্টরা করতে পারবে না, বা এটা যে কমার্স পার্ট এটা কমার্সের স্টুডেন্টরা করবে, সায়েন্সের স্টুডেন্ট বা আর্টসের স্টুডেন্টরা করতে পারবে না। এক কথায় তোরা যে কোনো স্ট্রিমে হোক, যে কোনো কেউ যে কোনো সেকশন অ্যাটেন্ড করতে পারিস। ঠিক আছে, কমার্সের স্টুডেন্ট এটা করতে পারে, কমার্সের স্টুডেন্ট এটা করতে পারে, সায়েন্সের স্টুডেন্ট এটাও করতে পারে, সায়েন্সের স্টুডেন্ট এটাও করতে পারে। এবার প্রশ্ন হচ্ছে আমরা করবো কোনটা? এমনিতেই তো সিলেবাস মুশকিল করা, মানে সিলেবাস শেষ করা মুশকিল হয়েছে, তার উপর আবার এখন চলে আসলে 80, 20, 20, তার মানে হচ্ছে টোটাল 120 মার্কসের সিলেবাস। এবার ব্যাপারটা হচ্ছে, এটা আমি তোদের উপরও একটা অংশ ছেড়ে দিব, তার আগে আমার ওপিনিয়নটা আমি বলতে চাই। সেটা হচ্ছে সেকশন সি ইজ ওয়ে ইজিয়ার দেন সেকশন বি। ঠিক আছে, অনেক ইজিয়ার। এবার কেন সেকশন সিটাকে ফলো আপ করতে বলা হয়? অনেক সোজা, গদ্ধরা অঙ্ক, তোরা মিন, মিডিয়ান, মোড যেরকম ওই যে বক্স করে অঙ্কগুলো করছিস, সেই অঙ্কের মতনই এখানকার অঙ্ক। ঠিক আছে, তো খুবই সোজা পার্ট, মানে অল্প কিছুদিনের মধ্যে সিলেবাস কমপ্লিট হয়ে যায়, রিভিশনে প্রচুর টাইম পাওয়া যায়, অ্যান্ড জিনিসগুলো 20-তে 20 মার্কস উঠাতে কোনো প্রবলেম হয় না। কিন্তু এই যে পার্টটা, এই পার্টটা কিন্তু একটু টাফ আছে। এই পার্টটা অপেক্ষাকৃত একটু টাফ আছে। এই পার্টটার মধ্যে অনেক ব্যাপার আছে। কনিক সেকশনের মধ্যে 3টে চ্যাপ্টার আছে, এই 3টে চ্যাপ্টার কিন্তু একটু হার্ড। মানে আমি বলছি না হার্ড, খুব হার্ড না, করা যাবে, অবশ্যই করা যাবে, এখানেও 20 থেকে 20 মার্কস সিকিউর করা যায়। তবে আমার মনে হয় যেই পরিশ্রমটা তোরা এখানে দিবি তার থেকে অর্ধেক পরিশ্রম দিলে তোরা এখানে 20-তে 20 মার্কস তুলে দিতে পারবি। এবার যারা যদি কেউ থাকে
যে তুই যদি জয়েন্টের প্রিপারেশন নিস, সায়েন্সের হয়ে জয়েন্টের প্রিপারেশন নিচ্ছিস, তাহলে তোর এখানকার ফর্মুলাগুলো খুব একটা বেশি কিছু না, ফর্মুলাগুলো একটু জেনে রাখতে হবে। আর তার সাথে সাথে যে জয়েন্টের বুকস আছে সেগুলো পড়লেই তোরা ওখানে দেখে নিতে পারবি যে কি কি আছে, ওগুলো তখন তোরা বুঝে নিতে পারবি। মেনলি ভাবে আমার মনে হয় ফর আইএসসি, মানে আইএসসি 11th বোর্ড এক্সাম, এখন তো 11th বোর্ড এক্সাম হয়ে গেছে, তো সেটার জন্য আমার মনে হয় সেকশন সি ইজ দ্য বেটার অপশন। ঠিক আছে, সেটা সায়েন্সের স্টুডেন্ট হোক, আর্টসের স্টুডেন্ট বা কমার্সের স্টুডেন্ট। ঠিক আছে, তো এবার সেকশন বিটা যদি দেখি যে কারো যদি ইন্টারেস্ট থাকে, তাহলে সেকশন বিতে বলবো কনিক সেকশন আছে প্রথমে, তারপরে আছে ইন্ট্রোডাকশন অফ 3D, 3 ডাইমেনশন, আর ম্যাথমেটিক্যাল রিজনিং বলে একটা ব্যাপার আছে। তো কনিক সেকশনের মধ্যে 3টে চ্যাপ্টার থাকে, যার টোটাল মার্কস থাকে হচ্ছে 12। ইন্ট্রোডাকশন অফ 3D থেকে একটা চ্যাপ্টার থেকে আর একটাই কোশ্চেন আসে 4 মার্কসের। ম্যাথমেটিক্যাল রিজনিং এরও একটা চ্যাপ্টার একটাই কোশ্চেন আসে 4 মার্কসের। এবার প্রশ্ন হচ্ছে সেকশন সি। সেকশন সি স্ট্যাটিস্টিক্স, ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে স্ট্যাটিস্টিক্স। এবার বলবি যে এখানেও স্ট্যাটিস্টিক্স ছিল, এখানেও স্ট্যাটিস্টিক্স, এখানে যেখানে স্ট্যাটিস্টিক্স শেষ হয় তারপরে এখানে মানে কিছু স্ট্যাটিস্টিক্স এর কম্পালসরি পার্ট এই কম্পালসরিতে দেওয়া আছে। তার মানে এক কথায় বলতে গেলে স্ট্যাটিস্টিক্স থেকে দুই জায়গায় কোশ্চেন আসবে, কম্পালসরি তো কোশ্চেন আসবে, এখানেও কোশ্চেন আসবে, তবে কোশ্চেনটা আরেকটু আলাদা হবে। এখানে কিছু মিন মিডিয়ান মোড কনসেপ্ট দেওয়া আছে, এখানে তারপর থেকে শুরু হবে কোয়ার্টাইল, ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, সেমি কোয়ার্টাইল রেঞ্জ, ডেকাইল, হেক্টাইল, পার্সেন্টাইল, এইসব জিনিসগুলো এখানে আসবে, মানে পরের তারপরের ধাপগুলো। কোরিলেশন অ্যানালাইসিস, ইন্ডেক্স নাম্বার, মুভিং এভারেজ। সব থেকে বড় কথা হচ্ছে তোদের মধ্যে যদি কেউ মানে তুই যদি কমার্সের স্টুডেন্ট হয়ে থাকিস অ্যান্ড ইকোনমিক্স যদি তোর একটা সাবজেক্ট হয়ে থাকে, তাহলে আমার করানোর আগে ইকোনমিক্স টিচার তোদেরকে এগুলো করাই দেবে। ঠিক আছে, ইকোনমিক্সের এগুলো অলরেডি হয়ে যাবে তোদের, মানে আমি পরে করবো, আমাকে এই পার্ট শেষ করবো তারপরে এই পার্টে ঢুকবো, বা এই পার্টও কিছু এক দুটো চ্যাপ্টার করাতে পারি পরে ঢুকবো, তখন দেখা যায় এগুলো তোদের কাছে অনেক বেশি ইজি হয়ে যাবে, কারণ এগুলো যাদের ইকোনমিক্স আছে আর যাদের ইকোনমিক্স নেই তাদের নতুন করে আমি তো শিখাবোই। ঠিক আছে, এবার কোরিলেশন অ্যানালাইসিস থেকে 6 মার্কস, ইন্ডেক্স নাম্বার এন্ড মুভিং এভারেজ থেকে থাকে 8 মার্কস, আর স্ট্যাটিস্টিক্স থেকে থাকে হচ্ছে 6 মার্কস। এই হলো আমাদের সিলেবাস, এই হচ্ছে আমাদের সিলেবাস। তাহলে আমাদেরকে কটা চ্যাপ্টার কমপ্লিট করতে হবে? এখানে দেখলাম 20টা চ্যাপ্টার কমপ্লিট করতে হবে। সেকশন সি যদি করিস তাহলে এখানে তোকে 3টে চ্যাপ্টার, অ্যাকচুয়ালি আমি একটা ভুল লিখেছি, এখানে 3টে চ্যাপ্টার না, এখানে আরেকটা চ্যাপ্টার আছে, এটা 2টা চ্যাপ্টার, এটা 2টা চ্যাপ্টার, একটা ইন্ডেক্স নাম্বার একটা মুভিং এভারেজ। ঠিক আছে, তাহলে এখানে টোটাল 4টা চ্যাপ্টার, মানে 24টা চ্যাপ্টার তোদেরকে করতে হবে। আর যদি তুই সেকশন বি অ্যাটেন্ড করিস তাহলে 20টা চ্যাপ্টার, আর এখানে টোটাল আছে 5টা চ্যাপ্টার, মানে 25টা চ্যাপ্টার তোকে করতে হবে। এই তো গেলে সিলেবাস। এবার আমরা চলে যাই কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে। কোশ্চেন যে আসে 100 মার্কসের কোশ্চেনটা, তার প্যাটার্ন কিরকম হয়? তাহলে কোশ্চেন প্যাটার্নও ভাগ থাকে মানে 3টা ইস্যুতে সেকশনে, সেকশন এ, সেকশন বি, সেকশন সি, এই দুটার মধ্যে চুজ করতে পারবি। সেকশন এ, সেকশন এ তে দেখবি প্রথমেই থাকবে 2 মার্কসের 10টা কোশ্চেন, 2 মার্কসের 10 কোশ্চেন, এবং ওইটা কিন্তু কম্পালসারি হবে, 10টাই অ্যাটেন্ড করতে হবে। আর না করতে পারিস নাম্বার কাটা চলে যাবে, মানে কোনো অর থাকবে না, কোনো অর থাকবে না। ঠিক আছে, সেখানে কোনো অর থাকবে না, 2 মার্কসের 10টা কোশ্চেন থাকবে, যত নাম্বার যতগুলো করতে পারবি ততটাই নাম্বার সিকিউর হবে। ঠিক আছে, এবার এই 10টা কোশ্চেন থেকে মানে কোন, এই যে 10টা কোশ্চেন, তার মানে 10টা কোশ্চেন এই 6টা পার্ট থেকেই আসবে। ঠিক আছে, কোন পার্ট থেকে কটা কম্পালসারি কোশ্চেন আসে 2 মার্কসের, সেগুলো আমরা যখন ফার্দার পার্টগুলো করাবো তখন ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট থাকে 4 মার্কসের 9টা কোশ্চেন থাকে, এখানে হচ্ছে সেট করে দেওয়া থাকে কোশ্চেন 2, কোশ্চেন 3, কোশ্চেন 4, কোশ্চেন 5, আর প্রতিটার মধ্যে হচ্ছে 4 মার্কসের। এমনটা না কিন্তু যে 9টা কোশ্চেন করতে হবে তার মধ্যে 13টা বা 15টা কোশ্চেন দেওয়া থাকবে, তার মধ্যে 9টা চুজ করতে হবে, সেরকম ব্যাপারটা না। ব্যাপারটা হচ্ছে এখানে সেট থাকবে। এবং এবার এমনও হতে পারে, মানে মুশকিলটা কোথায়, মুশকিলটা হচ্ছে কোনো কোনো কোশ্চেন সেটে অর থাকবে, কোনো কোনো সেটে থাকবে না। কোনটা থাকবে কোনটা থাকবে না এটা প্রেডিকশন করা যে কোশ্চেন বানাবে তার তো পসিবল না যতক্ষণ সে কোশ্চেনটা বানায় ফেলে। ঠিক আছে, এটা হচ্ছে মজাদার একটা ব্যাপার। মানে আমি তোকে সিওরিটি কোনোভাবেই দিতে পারবো না যে অ্যালজেব্রার একটা চ্যাপ্টার আছে এপিজিপি, সেটা 10এও ছিল, সেটা 12এও 11এও আছে, মানে 10এরটা খুব একটা যে বেশি ম্যাচ করে তা নয়, 11 12এরটা আরো বেশি হাইপ হয়ে যায়। ঠিক আছে, তো ওখান থেকে যে কোশ্চেন সেটটা আসবে সেটার মধ্যে অর থাকবে কিনা আমার বলা সম্ভব না। ঠিক আছে, তো কোনো সময় দিয়ে দেয় কোনো সময় দেয় না, তার জন্য মানে এখানেই ভালো করে পড়তে হবে। ঠিক আছে,
প্রত্যেকটা চ্যাপ্টার ভালো করে পড়তে হবে, না হলে কিন্তু একটা মনের মধ্যে দুঃখ দুঃখ থাকতে থাকবে যতক্ষণ পর্যন্ত কোশ্চেন না দেখি যে আমি নাম্বার পাবো কি পাবো না, যে আমি তো পারমুটেশন ছেড়ে আসছি, পারমুটেশন কম্বিনেশন চ্যাপ্টারটা আমি করিনি, তাহলে আমি তো ভাবছিলাম বাইনোমিয়াল থিওরেমের সাথে অর পাওয়া যাবে, কিন্তু গিয়ে দেখলাম পারমুটেশন কম্বিনেশনে একটা আলাদাই সেট চলে আসছে, তাহলে তো আমি পেলাম না। ঠিক আছে, তাহলে এখানে বুঝতে হবে এখানে 9টা সেট দিবে, 9টা সেট দিবে। ঠিক আছে, টোটাল 20টা চ্যাপ্টারের মধ্যে 9টা সেট দিবে, কোনোটার মধ্যে অর দিবে কোনোটার মধ্যে দিবে না, সেভাবেই করতে হবে। আর 6 মার্কসের 4টা সেট আসবে, ঠিক আছে, 4টা কোশ্চেন আসবে, সেটাও সেম, কোনোটার মধ্যে অর দিতে পারে কোনোটার মধ্যে অর দেয় না। 6 মার্কসে অর দেওয়ার চান্স আরো বেশি কমে যায়, 6 মার্কস কম্পালসারি কোশ্চেনের মধ্যে বেশি পড়ে যায়। সেকশন বি, সেকশন বি 3 to the 6 মানে 2 মার্কসের 3টা কোশ্চেন প্রথমেই দেওয়া হবে, কম্পালসারি করতে হবে। ঠিক আছে, তারপরে থাকে 4 মার্কসের 2টা সেট অর থাকে, হ্যাঁ, আর 6 মার্কসের একটা অর থাকতেও পারে নাও থাকতে পারে। সেকশন সি চলে যাই, সেকশন সি তে 2 to the 4, সেকশন সি তে 2 to the 4 থাকে, কম্পালসারি 2 মার্কসের কোশ্চেন থাকবে, আর 4 মার্কসের কোশ্চেন থাকবে 4টা, 4 মার্কসের কোশ্চেন 4টা। এবার এটা হচ্ছে লাস্ট ইয়ারের কোশ্চেন প্যাটার্ন। হ্যাঁ, মানে সেকশন সি তে আমি দেখছি, মানে আমি বলছি না যে এটা হয় না, আমি বলছি যে মাঝে মাঝে চেঞ্জেসও আসে। কি চেঞ্জেস আসে, মানে আমি আগের বছরেরও কোশ্চেন দেখছি, ওখানে 2 ধরনের কোশ্চেন প্যাটার্ন ফলো করা যায়। কোনো সময় এইভাবে দিয়ে দেয়, এই যে এই প্যাটার্নটা, এই যে এই প্যাটার্নটা আছে না, আর এখানে আলাদা করে লেখার কি দরকার। কোনো সময় এই প্যাটার্নটা সেম সেকশন সি তে দিয়ে দেয়, যে 3 মার্কসের 2টা কোশ্চেন, 2 মার্কসের 2টা কোশ্চেন, আর 6 মার্কসের একটা কোশ্চেন। ঠিক আছে, 6 মার্কসের যে কোশ্চেনটা আসে সেটা মুভিং এভারেজ থেকে আসে, এই যে লাস্ট চ্যাপ্টার, আর সেটা কম্পালসারি হয়, সেটা কম্পালসারি হয় যে ওটা করতেই হবে, আর গ্রাফ দিয়ে অঙ্ক, মানে মুভিং এভারেজে ওখানে গ্রাফ করতে হবে। ঠিক আছে, সেটা কম্পালসারি। তো এই হচ্ছে তোদের সিলেবাস অ্যান্ড কোশ্চেন প্যাটার্ন। আমি চাই খাতার মধ্যে লিখে রাখ, তোরা যদি এতক্ষণে লিখে ফেলছিস তাহলে খুবই ভালো, তুই যদি না লিখে থাকিস তাহলে এখনই ভিডিওটাকে পজ করে এটা পুরোপুরি ভাবে রাইট ডাউন করে নে। তারপরে আমরা শুরু করছি আমাদের চ্যাপ্টার। আমরা কি শুরু করব, ঠিক আছে? তো এবার আমি এটা মুছে দিই। এবার আজকে যেটা আমরা শুরু করব, তোরা মনে হয় আন্দাজ করে ফেলছি, সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন। ট্রিগোনোমেট্রিক বা ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশনস। ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশনস, তো এই ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশনস এর আগে একটা এক্সারসাইজ আছে চ্যাপ্টার নাম্বার 3। চ্যাপ্টার নাম্বার 3 দরকার নেই, তোরা করলে একবার করে রাখতে পারিস। আমি কোনো কোশ্চেন আসবে না, আমি শিওর। ঠিক আছে, কারণ ওটা পুরোপুরি ভাবে হচ্ছে প্রিভিয়াস ইয়ারের একটা ঝালাই করে নেওয়ার ইসে, যে অ্যাঙ্গেল, আমরা তো জানি যে অ্যাঙ্গেল পজিটিভ কখন হয়, যখন অ্যান্টি ক্লকওয়াইজ মেজার করা হয়, ক্লকওয়াইজ মেজার করলে নেগেটিভ হয়। হ্যাঁ, তারপরে এস ইজ ইকুয়াল টু আর থিটা আমরা ফর্মুলা পড়ছিলাম। তো সেই সব জিনিসগুলোই চ্যাপ্টার নাম্বার 3 তে দেওয়া আছে, পরীক্ষায় আসে না। চ্যাপ্টার নাম্বার 4, এটা চ্যাপ্টার নাম্বার 4। ঠিক আছে, চ্যাপ্টার নাম্বার 4 থেকে আমাদের শুরু হবে। এবার 4 এরও যে তোদের প্রথম যে এক্সারসাইজ 1, 4 এর যে মানে এক্সারসাইজ 4.1 এন্ড 4.2 যে আছে, সেই দুটো এক্সারসাইজের মধ্যে কি আছে, সেই দুটো এক্সারসাইজের মধ্যে পুরোপুরি আছে হচ্ছে ক্লাস 10 এর বিষয়গুলো, যেগুলো আমরা করে আসছি। দেখবি যে আমরা কি কি করে আসছি। আমরা জানি সাইন থিটা, কস থিটা, ট্যান থিটার এসবের ধারণা আমরা পাইছিলাম। ঠিক আছে, আমি যদি একবার বলেও দেই যে সাইন থিটাটা কি জিনিস, সাইন থিটা, অনেকে সাইন থিটা করে আসছে, বাট সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা বলতেই পারে না যে এগুলো কি জিনিস। তো এবার এই কনসেপ্টটা আজ থেকে একটা দেখলো যে যদি একটা আমি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করি, বা আমি একজনকে বললাম একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করে, সে বড় ট্রায়াঙ্গেল ড্র করতে পারে বা ছোট ট্রায়াঙ্গেল ড্র করতে পারে, কিন্তু আমি এমন ভাবে বললাম এই এমন ভাবে ড্র কর যার একটা অ্যাঙ্গেল 30 ডিগ্রি হবে। ঠিক আছে, তো সে এমন ভাবে ড্র করলো দুইটা ট্রায়াঙ্গেল, একটা বড় ট্রায়াঙ্গেল একটা ছোট ট্রায়াঙ্গেল, দুইটা ট্রায়াঙ্গেলই সে ড্র করলো। ঠিক আছে,
এবার প্রবলেম কিছু নেই, আমি দেখতে পারলাম, আমি একটা হিসাব করে দেখলাম যে আমি বুঝতে পারলাম যে অ্যাঙ্গেলের উল্টা পাশে এটাকে বলা হচ্ছে পারপেন্ডিকুলার, এটাকে বলা হচ্ছে বেস, আর এটাকে বলা হয় হাইপোটেনিয়াস। সেম অ্যাজ এটা হচ্ছে পারপেন্ডিকুলার, বেস, আর এটা হাইপোটেনিয়াস। এবার আমরা একটা হিসাব করে দেখলাম যে আমি যদি এই ট্রায়াঙ্গেলের সাইডগুলোর রেশিওগুলো নেই, ঠিক আছে, মানে কি নেই, রেশিও অফ সাইডস, সাইডের রেশিওগুলো নেই, তাহলে সেই রেশিওর ভ্যালুগুলো সেম হয়। সেই রেশিওর ভ্যালুগুলো বড় ট্রায়াঙ্গেলে যা হয় ছোট ট্রায়াঙ্গেলটা হয়। ফর এক্সাম্পল, আমি যদি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস নেই, ঠিক আছে, তাহলে এর যদি আমি পারপেন্ডিকুলারটা মেজার করি আর এর যদি বেস সরি হাইপোটেনাসটা মেজার করি, আর পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস যেটা আসবে এইটারও পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস করলে ক্যান্সেল আউট করলে সেম জিনিস আসে, ঠিক আছে, ফ্র্যাকশনের লোয়েস্ট ফর্মটা সেম হয়। এবং এই যে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, এই যে রেশিওটা, এটারই নাম দেওয়া হলো সাইড। এটারই কি নাম দেওয়া হলো, সাইড, ঠিক আছে, SIN, সংক্ষেপে বলে SIN, ঠিক আছে। তো এইবার যেহেতু এখানে অ্যাঙ্গেল 30 ডিগ্রি, তাহলে এটাকে আমরা কি বলবো, সাইন 30 ডিগ্রি, বুঝতে পারছো তো? আর আমি যদি এটা মেজার করে দেখি, এই সাইন 30 ডিগ্রির ভ্যালুটা পাই যে হচ্ছে, আমরা জানি যে 1/2 পেয়েছি, তাই না? তাহলে কেন পাই, কারণ যে কোনো ট্রায়াঙ্গেলের, যে কোনো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে একটা অ্যাঙ্গেল যদি 30 ডিগ্রি হয়, তাহলে সেই অ্যাঙ্গেলের রেসপেক্টে যে পারপেন্ডিকুলার বা হাইপোটেনাস বের করলে ওই ভ্যালুটা অলওয়েজ হাফ হয়। এই জন্যই সাইন 30 ডিগ্রি ভ্যালু হাফ হচ্ছে, ঠিক আছে। এভাবে কস, কস মানে জানি আমরা বেস বাই হাইপোটেনাস, এভাবে আমরা পারপেন্ডিকুলার বাই বেসকে আমরা ট্যান বলি, উল্টোগুলোকে কট, এভাবে আমরা সব জিনিস জানি। তারপরে আমরা তার ফর্মুলা শিখছিলাম, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, সিমিলারলি সাম আদার ফর্মুলাস আর দেয়ার। আর হচ্ছে রেসিপ্রোকাল ফর্মুলা শিখছিলাম, সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা, লাইক দ্যাট। তো এই ফর্মুলাগুলো তোদেরকে পড়তে হবে, এবং এই ফর্মুলাগুলো দিয়ে কিছু অঙ্ক দেওয়া আছে। পুরোপুরি আমি বলবো যে ক্লাস মানে 10-এর অঙ্ক, ঠিক আছে, তোরা করতে চাইলে করতে পারিস। যে যদি তোর মনে হয় যে না আমি 10-এ একটু ফাঁকি মেরে দিয়েছিলাম, আমি তো এগুলো হয়নি, এগুলো আবার 11-এ আছে, তাহলে আমাকে একটু করে নি, কারণ যখন তখন তো লাগবে। আর অঙ্কগুলো কিভাবে চলে, অঙ্ক সাবজেক্টটা, এই সাবজেক্টটা ভালো করে বুঝতে হবে। এই সাবজেক্টটা অন্য সাবজেক্টের মতো হয় না যে 10th-এ একটা চ্যাপ্টার পড়ে এসেছি, 11th-এ উঠলাম, 11th-এ উঠার পর 10-এর চ্যাপ্টারটা ভুলে গেলাম, চলো ভুলে গেলাম, অসুবিধা নেই, 11-এ নতুন করে বই আসবে, নতুন পড়বো, সেটা না। আমরা 1-এ শিখছিলাম অ্যাডিশন সাবট্রাকশন, সেই অ্যাডিশন সাবট্রাকশন কিন্তু আজও লেগে যাচ্ছে। আমরা 5-6-এ ডিভিশন, পয়েন্টের ডিভিশন এসে শিখছিলাম, সেগুলো আজও লেগে যাচ্ছে। 6-এ আমরা অ্যালজেব্রা শিখছি, আজও লেগে যাচ্ছে, ঠিক আছে। 7-এ আমরা পার্সেন্টেজ শিখছি, আজও লেগে যাচ্ছে। মানে যা যা তুই আগে শিখছিস সব কয়টা মনে রাখতে হয়, সব কয়টা কনসেপ্ট ক্লিয়ার থাকতে হয়, তবেই কিন্তু অঙ্কটা হয়। সো 11-এর কনসেপ্ট ক্লিয়ার থাকবে, তাহলেই কিন্তু 12 হবে, আদারওয়াইজ পসিবল না। অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে 11 কোনো দরকার নেই, 11 তো ও পরীক্ষা হবে, স্কুলের টিচারই চেক করবে খাতা, কোন রকম ভাবে পড়ে নিব, খুব মানে ঘুরে বেড়াবো, মোবাইলে গেম খেলবো, 12 তো ভালো করে পড়বো, পসিবল হয় না বাবু, ঠিক আছে। একবার তুমি গর্তের মধ্যে পা দিলে তুমি আর উঠতে পারবে না, ঠিক আছে, হয়ে উঠে না। কারণ এত বড় গর্ত এখানে রেডি হয়ে থাকে, ঠিক আছে, কবরের জন্য, হ্যাঁ, যে ওই গর্ত থেকে বের হওয়া মুশকিল। কারণ তুই যে চ্যাপ্টারই করতে চাবি, হ্যাঁ, মানে একটা অদ্ভুত জিনিস, একটা কোইন্সিডেন্স বলি, সেটা হচ্ছে কালকেই আমি যে স্কুলের ক্লাসে ইসে করাচ্ছিলাম, ইন্টিগ্রেশন করাচ্ছিলাম, সেই ইন্টিগ্রেশনের একটা অঙ্ক কিছু কিছু স্টুডেন্ট ধরতে পারছিল না। এর কারণটা কি, ট্রিগোনোমেট্রিক ফর্মুলাই তাদের মনে নেই। ট্রিগোনোমেট্রিক ফর্মুলা মানে শুধু এগুলো না যেগুলো তোরা শিখে আসছিস, 11-এ আরো কিছু অনেক কিছু ফর্মুলা ইনক্লুড হবে, সেগুলো তাদের মাথায় নেই, সেগুলো কনসেপ্ট তাদের মাথায় নেই, ওই ফর্মুলাগুলো যে আদৌ হয় তাও মাথায় নেই, অঙ্ক করতে পারছে না। তো এই প্রবলেমগুলো যাতে না হয়, ঠিক আছে, তাতে কি হচ্ছে, তাতে ওরা ক্যালকুলাস করতে পারছে না। আর তোদেরকে তো আমি বললামই যে উইদাউট ট্রিগোনোমেট্রিক ফর্মুলা ক্যালকুলাস হচ্ছে না, আর ক্যালকুলাস না হলে 12-এর ক্যালকুলাসে 40 মার্কস থাকে। আর যদি একবার তোর মাথায় না ঢোকা শুরু হয়ে যায়, তাহলে 40 মার্কস তো গেল, বাকি 60 মার্কসের পরীক্ষা দিয়ে এবার বাকিটা কিছু তুলতে পারলে তুলো, ঠিক আছে। তো এবার আমরা চলে যাই ওই যে 4.1 আর 4.2 যেটা আছে তোরা করবি। এবার আমরা চলে যাই 4.3-তে। 4.3 এর আগে আমরা যেটা আজকে শিখবো সেটা হচ্ছে সাইন অফ টি রেশিও, ঠিক আছে।
টি রেশিও মানে ট্রিগোনোমেট্রিক রেশিও, এই যে সাইন কস ট্যান এগুলোর যে সাইন বা সাইনের ব্যাপারটা আসলো কেন প্রথমে বুঝতে হবে আমরা কোথায় কি পড়ছিলাম। ঠিক আছে, আমরা কোথায় কি পড়ছিলাম আর কতটুকু বা পড়ছিলাম আর কতটুকুই বা ঠিক, এটা ভালো করে বুঝতে হবে। 9-10 তোরা যা যা ট্রিগোনোমেট্রিক অঙ্ক করে আসছিস সবকিছু 0 থেকে 90 ডিগ্রির মধ্যে ছিল, কি ছিল কি না, সবগুলোকে বলা হতো অ্যাকিউট অ্যাঙ্গেল। মনে করে দেখ, একটা অঙ্ক পাবি না যেটা 90 ডিগ্রি ক্রস করে গেছে, তোদের ভ্যালুগুলোও ছিল 90 ডিগ্রির মধ্যে। ঠিক আছে, আর যা যা তোরা ক্যালকুলেশন করে গেছিস তোদের মাথায় শুধুমাত্র 0 to 90 কথাই আসছে। এবং টিচাররাও তখন বলতো অ্যাঙ্গেল 0 to 90 হবে, কোশ্চেনে দেওয়া থাক চেয়ে না থাক। প্রশ্নটা হচ্ছে 11-এ উঠে গেছিস, এখনো কি অ্যাঙ্গেল 0 থেকে 90-র মধ্যে থাকবে? এখন তো আমাদের বড় হতে হবে। ঠিক আছে, এখন আমাদের বড় হওয়ার সময়, কয়েকদিন পরে আমরা সায়েন্টিস্ট হব, ডাক্তার হব, এখন আমাদের বড় হওয়ার সময়, তাই না? তাহলে প্রথম কথা আমি বুঝে নেই, ট্রিগোনোমেট্রিক মধ্যে আমি এখন কোঅর্ডিনেট জিওমেট্রি ঢুকাই দেবো। হ্যাঁ, তোরা গ্রাফে করে আসছিস এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, তাই না? হ্যাঁ, সব কনসেপ্ট ঘুরে ফিরে উল্টে পাল্টে যাবে, একটু মাথায় উলট পালট লাগবে, তারপরে আবার সব ঠিক হয়ে যাবে। যখন তোরা সবকিছু মাথায় সেট করে নিতে পারবি তখন দেখবি সব একদম জলের মতো পরিষ্কার, কোথা থেকে কি হচ্ছে একদম ক্লিয়ার। তো যখন আমরা এরকম কোঅর্ডিনেট সিস্টেম একটা আঁকি, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে, তখন আমরা জানি যে চারটা একটা 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 প্লেনের মধ্যে যদি আমরা এরকম ভাবে দুটো লাইন পারপেন্ডিকুলার ড্র করে নিই, তাহলে চারটা পোর্শন আলাদা হচ্ছে, একটা হচ্ছে এটা, একটা এটা, একটা এটা, একটা এটা। লুডো খেলা, হ্যাঁ ঠিক আছে, এখন লুডো খেলা চলছে, বেশ রমদমিয়ে চলছে। ঠিক আছে, লুডো খেলার কোড হয়ে যায় 1 2 3 4টা। এবার এই যে কোডগুলো, এগুলোকে বলা হচ্ছে কোয়াড্রেন্ট। কি বলে? কোয়াড্রেন্ট। কোয়াড্রেন্ট বলে। সিম্পল আমরা অঙ্ক টঙ্ক করার সময় শর্টকাটে QUAD কোয়াড লিখবো, কোয়াড্রেন্ট। ঠিক আছে, তো এটাকে বলা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটাকে বলা হয় সেকেন্ড কোয়াড্রেন্ট, এটাকে বলা হয় থার্ড কোয়াড্রেন্ট, আর এটাকে বলা হয় ফোর্থ কোয়াড্রেন্ট। ঠিক আছে, কনসেপ্ট খুব ভালো করে আমি ক্লিয়ার রাখতে হবে, কারণ এই কনসেপ্টগুলোর উপরই বেস করে গোটা ট্রিগোনোমেট্রি আছে। ঠিক আছে, শুধুমাত্র 2-4টা ফর্মুলার উপর বেস করে অঙ্ক করা যায় না, 11-12-এ তো যাই না। ঠিক আছে, তো এগুলোকে বলা হয় কোয়াড্রেন্ট। এবার কোয়াড্রেন্ট যখন হয়ে গেল তখন কোয়াড্রেন্টে অ্যাঙ্গেলের হিসাবটা কি? এখান থেকে শুরু হয়, যে সবসময় মনে রাখবি পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে আমাদের অ্যাঙ্গেলের হিসাব শুরু হয়। কোথা থেকে? পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে। তাহলে এখান থেকে যখন এ পর্যন্ত যাব, তার মানে কত ডিগ্রি হচ্ছে দেখে, কত মানে হচ্ছে 90 ডিগ্রি। তার মানে এটাকে সবসময় ধরে রাখবি 0 ডিগ্রি। এই যে এখান থেকে 0 ডিগ্রি স্টার্ট হবে, ঠিক আছে, এটা হচ্ছে 0 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখান থেকে স্টার্ট হওয়ার পরে এটুকু হচ্ছে 90 ডিগ্রি। তার মানে ফার্স্ট কোয়াড্রেন্ট হয় হচ্ছে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত। বা আমি যদি অ্যাঙ্গেলের হিসাবে লিখি তাহলে হচ্ছে 0 থেকে π/2 পর্যন্ত, π/2 রেডিয়ান। এটা জানিস তো? আচ্ছা, রেডিয়ানের হিসাব জানা আছে তো? যে অ্যাঙ্গেল মাপা যায় দুইটা ইউনিটে। অ্যাঙ্গেল যেটা মাপা যায় ইউনিট অফ অ্যাঙ্গেল, ইউনিট অফ অ্যাঙ্গেল। আজকে ঠিক আছে, আজকে বেসিক গুলো ক্লিয়ার করে নিই। হ্যাঁ, অঙ্ক তো করতেই থাকবো সারা বছর ধরে। ইউনিট অফ অ্যাঙ্গেল দু টাইপের, একটা হচ্ছে ডিগ্রি আর একটা হচ্ছে রেডিয়ান। ঠিক আছে, ডিগ্রি আর একটা হচ্ছে রেডিয়ান। এবার ডিগ্রি তো লেখা হয় ডিগ্রি এভাবে ইউনিট দিয়ে উপরে মাথার মতো আমরা দিই, আর রেডিয়ানে ছোট করে আমরা সি দেই উপরে। এবার আমরা এটাও জানি এদের মধ্যে রিলেশনটা কি, পাই রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি। এটা বুঝতে হবে, পাই রেডিয়ান। এই পায়ের ভ্যালু কিন্তু 22/7 না। অ্যাঙ্গেল যখন মাপবো তখন এই পায়ের ভ্যালু কত? 180 ডিগ্রি। এটা ভালো করে বুঝতে হবে, পায়ের ভ্যালু কত নিব? 180 ডিগ্রি। তাহলে পাই রেডিয়ান মানে হয়ে যাবে 180 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি মানে কত হবে? π/2। 180 যদি পাই হয় তাহলে 90 কত হবে? π/2। তাহলে 0 থেকে 90 আর 0 থেকে π/2 হয়ে যাচ্ছে আমার ফার্স্ট কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্ট তাহলে কত হবে? 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি, আর ইন রেডিয়ান যদি আমি বলি তাহলে π/2 থেকে পাই। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট। অনেকে না এই হিসাবটা মাথা রাখতে চায় না,
ও পাই আছে তো যেই অঙ্ক আছে সেই অঙ্কের পাইয়ের ভ্যালু 180 বসাই দিব না। এই হিসাবটা মাথায় রাখিস তো একটু তোরা। যা ক্যালকুলেশন হবে π/2 দিয়ে আমরা ক্যালকুলেশন করবো, কারণ প্রচুর অঙ্ক মানে। আর আমি সব থেকে মানে ফ্র্যাঙ্কলি বলি, স্ট্যান্ডার্ড ইউনিট অফ অ্যাঙ্গেল ইজ নট ডিগ্রি, ইটস রেডিয়ান। ঠিক আছে, মানে উঁচু ক্লাসে গেলে রেডিয়ানটার উপরই বেশি করে প্রেশার দেওয়া হয়, কাজে সব অঙ্ক রেডিয়ানে আসে। আর প্রত্যেকটা অঙ্কে রেডিয়ানের জায়গায় মানে পাইয়ের জায়গায় 180 বসায় ক্যালকুলেশন করে ঘিচিমিচি করার কোনো প্রয়োজন নেই। পাই দিয়েও ক্যালকুলেশন করা যায়, অনেক সোজা হয়, খালি শিখতে হবে। ঠিক আছে, তাহলে ওই কনসেপ্টটা আমাদের মাথা থেকে সরাই দিতে হবে যে যেখানেই পাই দেখবো ওখানে 180 বসাই দেবো। ওটা করলে হবে না। পাই দিয়ে আছে, পাই দিয়ে অঙ্কটাকে করবো। ঠিক আছে, পাই দিয়ে আমি অঙ্কটাকে করবো। প্রথম একটু প্রবলেম হবে, প্রথম তো একটু প্রবলেম হবে। ঠিক আছে, প্রথম একটু প্রবলেম হবে, তারপর ঠিক হয়ে যাবে। ঠিক আছে, থার্ড কোয়াড্রেন্ট 180 ডিগ্রি থেকে 270 ডিগ্রি, প্রত্যেকটা কোয়াড্রেন্ট 90 ডিগ্রি করে। ঠিক আছে, তাহলে এটা হবে অবভিয়াসলি পাই রেডিয়ান থেকে 3π/2 রেডিয়ান পর্যন্ত, তাই না রে? 3π/2 হবে 270। আর লাস্টেরটা হচ্ছে অবভিয়াসলি 270 ডিগ্রি থেকে 360 ডিগ্রি। হ্যাঁ, আর এটা হবে তার মানে 3π/2 রেডিয়ান থেকে তোর হচ্ছে 2π রেডিয়ান। 2π মানে 360 হবে। তাহলে এই ব্যাপারগুলোকে বুঝে নিতে হবে যে কোন অ্যাঙ্গেল কোন কোয়াড্রেন্টে আছে। এবার প্রশ্ন হলো, আরো অনেক কয়টা বেসিক জিনিস আছে, হ্যাঁ, সেগুলো আগে ক্লিয়ার করে নিই, হ্যাঁ, তো চারটার পরে ধরা যাবে। আরো কয়েকটা বেসিক জিনিস যেগুলো আছে সেটা হচ্ছে অ্যাঙ্গেলের ভ্যালু পজিটিভ নেগেটিভ কখন হয়। তোরা জানিস কি অ্যাঙ্গেলের ভ্যালু পজিটিভ নেগেটিভ হয়? জানা নেই হয়তো, অনেকে জানে অনেকে জানে না। কারণ এতদিনে আমরা তো পজিটিভ অ্যাঙ্গেল নিয়ে কথা বলে আসি, সবসময় cos 30 sin 60 লাইক দ্যাট এরকমই ছিল। ঠিক আছে, অ্যাঙ্গেলের ভ্যালু পজিটিভ হয় নেগেটিভ হয় যখন একটা অ্যাঙ্গেলকে অ্যান্টি ক্লকওয়াইজ মাপা হয়। ভালো করে বুঝবি, যখন একটা অ্যাঙ্গেলকে অ্যান্টি ক্লকওয়াইজ মাপা হয় তখন তাকে বলা হয় হচ্ছে পজিটিভ। ফর এক্সাম্পল, এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে, এই একটা অ্যাক্সিস। ঠিক আছে, ফ্রেম অফ রেফারেন্স নিয়ে নিলাম আমি একটা। ঠিক আছে, এটা ফ্রেম অফ রেফারেন্স, অনেক কঠিন ওয়ার্ড ছেড়ে দিন। এটা অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস হলো। এই একটা অ্যাঙ্গেল নিলাম। এবার এই অ্যাঙ্গেলটা না দু রকম হতে পারে। তোদেরকে আরেকটু সোজা একটা ছবি দিয়ে বুঝাই। এই যে অ্যাঙ্গেলটা আছে, তোদেরকে মাপতে বললো মাপ তো এই অ্যাঙ্গেলটা কত। হ্যাঁ, অদ্ভুত জিনিস, আমরা কোনোদিনও ওইভাবে ভাবি না। বাচ্চারা কি করবে, এখানে প্রোডাক্টটা বসায় দিবে, মেপে নিবে, ও স্যার এটা 45 ডিগ্রি আসছে। ঠিক আছে, 45 ডিগ্রি আসছে বলছি এই অ্যাঙ্গেলটা। কেউ এটা মেপে বললে কি প্রবলেমটা ছিল? এটাও তো একটা অ্যাঙ্গেল, বড় অ্যাঙ্গেল বাট অ্যাঙ্গেল, তাই না? বড় অ্যাঙ্গেল বাট অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে এটাও তো, এই পাশটাও তো মাপতে পারে, এই পাশটাও তো সে মাপতে পারে। হলো কি, এই কনসেপ্টগুলো ভালো করে বুঝতে হবে যে তার জন্যই সব অ্যাঙ্গেলে না, যখনই অ্যাঙ্গেল ব্যাপারটা হয় তখন এই যে এরকম করে দাগ দিয়ে দেয়। এই দাগে দাগ দেওয়া মানে হচ্ছে ভিতরের অ্যাঙ্গেল। কেউ যদি এই যে এইভাবে বাইরে দাগ দিয়ে দেয় তার মানে বাইরের অ্যাঙ্গেল হচ্ছে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে এই অ্যাঙ্গেলটা মাপবো, এই যে তার মানে এই অ্যাঙ্গেলটা মাপার দুইটা প্রসেস আছে। কেউ এটুকু মাপলো, অথবা কেউ এটুকু না মেপে কেউ বাইরে থেকে এখান থেকে শুরু করে এই পর্যন্ত মেপলো, করতেই পারে। ঠিক আছে, দুজনেরটাই ঠিক। এবার প্রবলেমটা হচ্ছে কোনটা নিব। একজন মেপে বললো স্যার 30 ডিগ্রি, একজন মেপে বললো স্যার 330 ডিগ্রি। আমার হিসেবে দুটোই ঠিক আছে, নিব কোনটা? এর জন্য এখানে দেখতে হবে কে কোন দিক দিয়ে মাপছে। এটা সবসময় 0 ডিগ্রি হয়। এই যে এটা 0 ডিগ্রির লাইন, সবসময় মনে রাখবে, এটা হচ্ছে 0 ডিগ্রির লাইন। পজিটিভ এক্স অ্যাক্সিস হচ্ছে 0 ডিগ্রির লাইন হয়। ঠিক আছে, তো এই 0 ডিগ্রি থেকে এই অ্যাঙ্গেলটা যদি আমরা এভাবে মাপি, মানে দেখ অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটা ঘুরে এভাবে আমি যাচ্ছি এভাবে। ঠিক আছে, তো অ্যান্টি ক্লকওয়াইজ যদি যাই তাহলে এই অ্যাঙ্গেলটা যেটা মাপবো সেটা পজিটিভের ভ্যালু আসবে। তার মানে আমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ মেপে বলি স্যার 30 ডিগ্রি, তার মানে এটা পজিটিভ 30 ডিগ্রি।
পজিটিভ না লিখলেও চলবে, মানে পজিটিভ আসবে। আর কেউ যদি এ পাশ দিয়ে যে এখান থেকে শুরু করে এভাবে মেপে বলে আমাকে অ্যাঙ্গেলটা স্টার্ট তো এই জায়গাটা থেকে করতে হবে, কেউ বলতে পারে স্যার না 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 আমি এখান থেকে স্টার্ট করব, এখান থেকে স্টার্ট করলে এভাবে যাব। আরে পজিটিভ এখান থেকে তো স্টার্ট করতে হবে, এটা তো স্বাভাবিক কথা, এটা 0 ডিগ্রি লাইন, ঠিক আছে। তো যদি এখান থেকে স্টার্ট করি তাহলে এই যে দিক দিয়ে যেতে হচ্ছে আমাকে, এটা হচ্ছে ক্লকওয়াইজ। আর ক্লকওয়াইজে গেলে যে 330 ডিগ্রিটা বলবে সেটা নেগেটিভে আসবে। দুটাই ঠিক, একটা নেগেটিভ একটা পজিটিভ। দেখ তো এখান থেকে 360টা মাইনাস করে দিলে 30 ডিগ্রি চলে আসবে, মানে আমার অ্যাঙ্গেলটা চলে আসবে। তার মানে অ্যান্টি ক্লকওয়াইজে যে অ্যাঙ্গেলটা মাপবো, যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজে মাপি সেই অ্যাঙ্গেলটা পজিটিভ আসবে, ক্লকওয়াইজে মাপলে সেই অ্যাঙ্গেলটা নেগেটিভ আসবে। সেটাকে পজিটিভ করে দেওয়া যাবে, মানে ভিতরের অ্যাঙ্গেলটা বের করে দেওয়া যাবে, পজিটিভের ভ্যালুটা বের করে দেওয়া যাবে যদি 360 থেকে মাইনাস করে দেওয়া যাবে। ঠিক আছে, এই ছোট ছোট কনসেপ্টগুলো জানলে খুবই ভালো হয়, অঙ্কগুলো করতে সুবিধা হয়। এবার আমি আগে চলে যাই হচ্ছে তাহলে অ্যাঙ্গেলে। এবার আমরা কিন্তু একটু বাউন্ডারি থেকে ক্রস করে গেলাম। এবার আমরা 0 থেকে 90-র মধ্যে রাখবো না, শুধুমাত্র এটুকুর মধ্যে রাখবো না, আমরা একটু ক্রস করে গিয়ে এটাকে 360-র মধ্যে নিয়ে নিব। বুঝলি, পড়াশোনাকে একটু আগায় নিলাম। 10-এ শিখছিলাম অ্যাঙ্গেলের ভ্যালু 0 থেকে 90-র মধ্যে থাকবে, আজকে নিলাম 0 থেকে 360-র মধ্যে আছে। তাহলে 0 থেকে 360-র মধ্যে থাকা মানে হচ্ছে 4টা কোয়াড্রেন্টই থাকা, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, 4টা কোয়াড্রেন্টই থাকতে হবে। ঠিক আছে, তাহলে 0 থেকে 360 4টা কোয়াড্রেন্টই থাকতে হবে। 4টা কোয়াড্রেন্টে দেখি যে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এগুলোর ভ্যালু পজিটিভে আসে না নেগেটিভে আসে। একটু ভালো করে মনে কর, প্রথম একটু অসুবিধা হবে, হ্যাঁ একটু ভালো করে মনে কর। তোদের যে স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলের চার্ট ছিল না তোদের বইয়ের মধ্যে, 0 ডিগ্রি 20 ডিগ্রি এই বইও আছে, এই বইও আছে, তোরা দেখতে পাবি 0 ডিগ্রি 30 ডিগ্রি 60 ডিগ্রি ভ্যালু, হ্যাঁ 90 ডিগ্রি ভ্যালু। এই ভ্যালুগুলো দেখবি অলওয়েজ পজিটিভে দেওয়া ছিল, তাই না? তো অলওয়েজ পজিটিভ ভ্যালু হচ্ছে। এবার আমার প্রশ্ন হচ্ছে অলওয়েজ কি পজিটিভ ভ্যালুই থাকবে, থাকবে কি, এটা আমার প্রশ্ন। তো এটা এখন বের করি, দেখি আমার পজিটিভে থাকতেছে কিনা। তাহলে এটা করার জন্য এগুলো কিন্তু অঙ্ক না, হ্যাঁ এগুলো প্রথমে তোকে জানতে হবে যে কেন কি হচ্ছে। ফর্মুলা তো আসতেছি পরে, অঙ্ক আসবে পরে, বলবি সে এরকম ইলাবোরেট করে এত সময় ধরে করার কি দরকার, করাবো না, বহু স্পিডে চলবো সারা বছর, দেখতে থাকবি। ঠিক আছে, মানে স্পিড দৌড়াইতে থাকবি, কিন্তু প্রথমে যে জিনিসটা আমার সব থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে, সেই জিনিসটা তো ভালো করে করা দরকার। ঠিক আছে, তার মানে কি, একটা ওই দেখছিস না যে কলা গাছের উপরে একটা পিঠে একজন, আরেকজনের পিঠে আরেকজন, আরেকজনের পিঠে আরেকজন, অনেক ডান্স হতে দেখা যায়। তার মধ্যে সব থেকে যে নিচে থাকে তাকে তো একটু মজবুত হতে হবে, আদারওয়াইজ পড়ে যাবে। ঠিক আছে, তো ওই মজবুতটা রাখা দরকার, আর মজবুত করার কাজটা আমার। তো যাতে বেসিক, একদম যে বেসিকের যে ধারণাটা আছে সেটা যাতে একদম শক্ত হয়, ঠিক আছে, তাহলেই তোরা উপরগুলো করতে মজা পাবে। আমি বলতেছি না তোরা অঙ্কে, মানে অনেকের এরকম মাথায় আছে, ও স্যার আমি অঙ্ক তো অত বেশি করবো না, নিচি সাবজেক্টটা মোটামুটি নাম্বার তুলবো হয়ে যাবে। সেটা তো পরে কথা, নাম্বারও তুলতে পারবি না তোরা যদি বেসিকটা না জানিস। তোরা যদি বেসিক ধারণাটা না জানিস তাহলে নাম্বারটাও তোলা যায় না। এটা 11-12 বাবু, এটা ক্লাস মানে 9-10 না। ঠিক আছে, এটা বুঝতে হবে, এটা কঠিন না, কিন্তু এটার মধ্যে কনসেপ্ট নিয়ে আগাতে হয়, কনসেপ্টটা নিয়ে আগাতে হয়। তো এবার দেখি আমরা এক কাজ করলাম, আমি একটা কোঅর্ডিনেট সিস্টেম ড্র করলাম। সেই কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে আমরা একটা ফার্স্ট কোয়াড্রেন্টে একটা পয়েন্ট নিলাম। ধর ফর সাপোজ ফার্স্ট কোয়াড্রেন্টে একটা পয়েন্ট নিলাম, অবভিয়াসলি এটা এক্স কমা ওয়াই হবে, বুঝা যাচ্ছে, এটা এক্স কমা ওয়াই হবে। ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ পজিটিভ এটা আমরা জানি। তাহলে দেখতে এই এক্স কমা ওয়াই পয়েন্টে যাবো কি হবে, এইটুকু বরাবর আগে যেতে হবে এক্স, তারপরে এইটুকু বরাবর যেতে হবে ওয়াই। তার মানে এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স আর এই ডিস্টেন্সটা হচ্ছে ওয়াই, বুঝিস? ঠিক আছে, আর যদি আমি এখান থেকে জিরোর সাথে জিরো বলে ওর সাথে পি পয়েন্ট, ফর সাম নাম দিলাম পি পয়েন্ট, এই পি পয়েন্টকে অ্যাড করে দেই, তাহলে তোরা দেখতে পারবি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম হয়েছে। একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আসছে কিনা, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আসছে। এবার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অবভিয়াসলি এখানে কোনো একটা না কোনো একটা অ্যাঙ্গেল ফর্ম করবে, ডিফার করবে, পার্টিকুলারলি বলা যাবে না এই অ্যাঙ্গেলটা ভ্যালু কত, কারণ পয়েন্ট যদি চেঞ্জ হয়, পয়েন্ট এখানে আসবে, পয়েন্ট এখানে যেতে পারে, পয়েন্ট এখানে আসতে পারে,
পয়েন্টের উপর অ্যাঙ্গেল ডিপেন্ড করবে। তো ধরলাম আমি একটা থিটা অ্যাঙ্গেল ফর্ম করছে। এবার এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, তাহলে অবভিয়াসলি বাই পাইথাগোরাস থিওরেম এটা হবে √(x² + y²। কোনো অসুবিধা নেই। হাইপোটেনাসের ফর্মুলা হচ্ছে √(base² + perpendicular square। এইবার আমি যদি তাহলে এই ফার্স্ট কোয়াড্রেন্টের পয়েন্টার মধ্যে আমি যদি সাইন থিটার ভ্যালু বের করার চেষ্টা করি, সাইন থিটা, তাহলে সাইন থিটার ভ্যালু কত আসবে? সাইন থিটা আমরা কি জানি যে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, তাই কি জানি না? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। তাহলে পারপেন্ডিকুলার এখানে কত আছে? y, তাহলে পারপেন্ডিকুলার এখানে y, আর হাইপোটেনাস কত আছে? √(x² + y²। তাহলে এই যে আমার এটা হয়ে গেল, দেখ এটা পজিটিভ সাইন আসছে না? পজিটিভ আসছে না? এটাও পজিটিভ, এটাও পজিটিভ। তাহলে সাইন থিটা ভ্যালু কি আসছে? সাইন থিটা ভ্যালু কি হচ্ছে? সাইন থিটা ভ্যালু অবভিয়াসলি পজিটিভ আসবে। কোন কোয়াড্রেন্টে? ফার্স্ট কোয়াড্রেন্টে। এভাবে যদি আমি cos থিটারও ভ্যালু বের করি, বেস বাই হাইপোটেনাস, বেস হচ্ছে x, হাইপোটেনাস হচ্ছে √(x² + y²। তাহলে অবভিয়াসলি এটার ভ্যালুও কিসে আসবে? এটার ভ্যালুও পজিটিভে আসবে। সেম অ্যাজ আমরা যদি tan থিটার ভ্যালু বের করি, tan থিটা হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস, ঠিক আছে? পারপেন্ডিকুলার কত দেওয়া আছে? y, আর বেস কত আছে? x। তাহলে এটার ভ্যালু কিসে আসছে? পজিটিভ আসছে। তাহলে আমরা কি একটা কনক্লুশনে, আচ্ছা সাইন পজিটিভ মানে সাইনের উল্টাটা, রেসিপ্রোকালটা, এটাও তো পজিটিভই হবে। সাইন পজিটিভ হলে সাইনের রেসিপ্রোকাল যেটা আছে কোসেক, সেটাও পজিটিভ হবে। cos পজিটিভ হলে ও রেসিপ্রোকালটা পজিটিভ হবে, tan পজিটিভ হলে হবে। তার মানে আমাদের এই তিনটা বের করলেই হবে, তার রেসিপ্রোকাল অ্যাজ ইউজুয়াল এদের মতো করেই হবে। ওকে, তাহলে এবার এই তিনটা বের করলে আমার হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি এখানে বলতে পারি therefore all t ratio are positive at first quadrant? ফার্স্ট কোয়াড্রেন্টে অল টি রেশিও কি হয়? পজিটিভ হয়। ক্লিয়ার? এটা ক্লিয়ার? এবার আমরা চলে যাই হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে। এবার আমরা সেকেন্ড কোয়াড্রেন্ট নিয়ে দেখি। তাহলে যদি আমি সেকেন্ড কোয়াড্রেন্টে একটা পয়েন্ট নেই, ঠিক আছে, সেই পয়েন্টটাকে অবশ্যই আমাকে -x, y নিতে হবে, কারণ এই পাশটা তো নেগেটিভ এক্স অ্যাক্সিস। তাহলে এই যে এটা যাচ্ছে, ঠিক আছে, এটা অবভিয়াসলি হবে -x, ঠিক আছে, -x। ডিসটেন্সটা নেগেটিভ হবে না, বাট সাইনটা তো নেগেটিভ হবে। আর এটা হবে কত? y। আবার যদি আমি এখান থেকে এখানে ড্র করে দিই, তাহলে এখানেও আবার একটা থিটা অ্যাঙ্গেল আর ফাই অ্যাঙ্গেল কিছু একটা ফর্ম করবে। ধরে নিলাম আমি এখানে ফাই অ্যাঙ্গেল ফর্ম করতেছে। আর দেখবি যে হাইপোটেনাসটা অলওয়েজ x² + y² হবে, কারণ -x এর হোল স্কয়ার করলে মাইনাসটা এমনিতেই এলিমিনেট হয়ে যাবে। -x² + y²। তাহলে এখানে যদি আমরা sin থিটার ভ্যালুটা বের করি, ঠিক আছে, তাহলে এখানে sin থিটার ভ্যালু মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। পারপেন্ডিকুলার কত? y, হাইপোটেনাস কত? √(x² + y²। এটা ভালো করে বুঝতে হবে। তাহলে sin থিটা কিসে আসছে? পজিটিভ আসছে। sin থিটা পজিটিভ মানে অবশ্যই কোসেক থিটাও পজিটিভ হবে, এটুকু নিয়ে কোনো আর ঝামেলা থাকবে না। তারপরে আমরা বের করি cos থিটা, ঠিক আছে, cos থিটা আমরা বের করি। তাহলে cos থিটা আমার আসতেছে কোন অ্যাঙ্গেলে? দেখ cos থিটা মানে হচ্ছে আমার বেস বাই হাইপোটেনাস। বেস মানে হচ্ছে -x, হাইপোটেনাস মানে √(x² + y²। তাহলে এখান থেকে আমরা বলতে পারলাম যে cosটা কিসে আসতেছে? সেকেন্ড কোয়াড্রেন্টে cosটা নেগেটিভে আসতেছে। আচ্ছা, তারপর আমরা tan মাপি। tan পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। পারপেন্ডিকুলার কত? পারপেন্ডিকুলার হচ্ছে y, হাইপোটেনাস কত রে? একদম মুশকিল, বাজে টিচার। পারপেন্ডিকুলার হচ্ছে y, আর বেস কত? বেস হচ্ছে -x। তাহলে এটা অবশ্যই নেগেটিভে আসবে। তার মানে এখানে কি দেখতে পারতেছি রে? সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ হচ্ছে আর বাকিগুলো নেগেটিভ হচ্ছে। বাকিগুলোর মধ্যে কিন্তু কোসেক আসতেছে না, সাইন পজিটিভ, কোসেকও পজিটিভ, বাকিগুলো নেগেটিভ। তার মানে আমরা বুঝতে পারতেছি যে সেকেন্ড কোয়াড্রেন্টে, ফার্স্ট কোয়াড্রেন্টে কি ছিল? অল টি রেশিও আর পজিটিভ,
আর সেকেন্ড কোয়াড্রেন্টে therefore আমরা বলতে পারবো in second quadrant sign is positive but cos and tan are negative, তাই না রে? cos আর tan কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাচ্ছে, বুঝা গেল? তাহলে এই দুটো কোয়াড্রেন্ট আমার হলো। এবার আমরা দেখি হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে কি হয়। এবার আমরা থার্ড কোয়াড্রেন্ট নিব, ঠিক আছে? এবার আমরা থার্ড কোয়াড্রেন্টে চেক করব। দুটো কোয়াড্রেন্টে কিন্তু হলো, পাশে না হলে আমি ছবি দিয়ে তোদেরকে আরেকটা রেফারেন্স পিকচার দিয়ে দিচ্ছি। তার মানে ফার্স্ট কোয়াড্রেন্টে আসলো অল আর পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে কি আসলো? সাইন ইজ পজিটিভ, ঠিক আছে? তবে ফার্স্ট কোয়াড্রেন্টে অল আর পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন ইজ পজিটিভ। এবার থার্ড কোয়াড্রেন্ট চেক করি। থার্ড কোয়াড্রেন্ট এগুলো মুছে দে, এটা মুছে দে। আচ্ছা, এটা যদিও লাগতে মাইনাস এক্স তো এটা হবেই। থার্ড কোয়াড্রেন্টে একটা পয়েন্ট যদি এখানে নিতে হয় তাহলে অবভিয়াসলি আমাকে মাইনাস এক্স কমা মাইনাস ওয়াই নিতে হবে, হবে না? তাহলে এইরকম একটা আমি ট্রায়াঙ্গেল ড্র করতে পারবো, এবং যে ট্রায়াঙ্গেলের এটা মাইনাস এক্সই থাকবে বেসটা, এটা মাইনাস ওয়াই হয়ে যাবে, আর হাইপোটেনিয়াস অলওয়েজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারই থাকবে। হাইপোটেনিয়াস অলওয়েজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কেন থাকবে? কারণ মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারই থাকবে। তাহলে এবার আমরা থার্ড কোয়াড্রেন্টে চেক করি। থার্ড কোয়াড্রেন্টে যদি আমি সাইন থিটার ভ্যালু বের করার চেষ্টা করি, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, পারপেন্ডিকুলার মানে হচ্ছে মাইনাস ওয়াই, হাইপোটেনাস হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে নেগেটিভ সাইন, বুঝলেন? কস থিটা বের করার চেষ্টা করি, বেস বাই হাইপোটেনাস, ঠিক আছে? বেস বাই হাইপোটেনাস, তাহলে বেস বাই হাইপোটেনাস কত আসবে? বেস হচ্ছে মাইনাস এক্স, হাইপোটেনাস হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? তাহলে বেস বাই হাইপোটেনাসের ভ্যালু কত আসবে? এটাও নেগেটিভে আসতেছে, হলো? আর লাস্টে যেটা আসতেছে সেটা কি? সেটা হচ্ছে ট্যান থিটা। ও, এটাকে আমি থিটাই ধরে নিলাম, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটা থিটা থিটা করে লিখে যাচ্ছি, লিখি না, এটা ধরলেই হলো। ট্যান থিটা হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস, পারপেন্ডিকুলার হচ্ছে মাইনাস ওয়াই, বেস হচ্ছে মাইনাস এক্স, তাহলে এটা হয়ে যাবে ওয়াই বাই এক্স, মানে এটা কি হয়ে যাচ্ছে? এটা পজিটিভে চলে আসতেছে না? তার মানে আমরা কি দেখতে পারতেছি? থার্ড কোয়াড্রেন্টে কোনটা পজিটিভ হচ্ছে? ট্যান পজিটিভ হচ্ছে, আর বাকিগুলো কি হচ্ছে? বাকিগুলো নেগেটিভ হচ্ছে। তাহলে থার্ড কোয়াড্রেন্টে ট্যান পজিটিভ। এবার ট্যান পজিটিভ মানে কট পজিটিভ হবে, ওটা নিয়ে কথা নেই। এই চ্যাপ্টারে শুধুমাত্র তুই মনে রাখ সাইন কস ট্যান, বাকিগুলো সাইন যা হবে সাইনের উল্টোটা তাই হবে, কস যা হবে কসের উল্টোটা তাই হবে, ট্যান যা হবে ট্যানের উল্টোটাই তাই হবে। তাহলে এটা গেল আমার থার্ড কোয়াড্রেন্ট। আমার থার্ড কোয়াড্রেন্টে ট্যান পজিটিভ, বাকি সব নেগেটিভ। এবার লাস্ট কোয়াড্রেন্টে চেক করি। ইজিলি এখন নিজেরাই পারবি, তোরা এখন এই গেমে প্রো হয়ে গেছিস, ঠিক আছে? তো এবার এখানে যদি আমি একটা পয়েন্ট নিই, সেটাকে ধরতে লাগবে অবশ্যই এক্স কমা মাইনাস ওয়াই, তাহলে এই তো এটা হয়ে যাবে মাইনাস ওয়াই, বুঝলে? আর এই পয়েন্টটা অ্যাড করে দিলে এটা হাইপোটেনাস, আর হাইপোটেনাসের ভ্যালু অলওয়েজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে, ঠিক আছে? তাহলে এখানে যদি আমরা মেজার করি সাইন থিটা, তাহলে সাইন থিটা পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস মাইনাস ওয়াই বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা কি হচ্ছে? নেগেটিভ। কস থিটা হয়ে যাচ্ছে বেস বাই হাইপোটেনাস এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে পজিটিভ। আর ট্যান থিটা হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস মাইনাস ওয়াই বাই এক্স নেগেটিভ। তার মানে এখানে দেখা যাচ্ছে কজ এর ভ্যালু পজিটিভ হচ্ছে, তাহলে আমার লাস্ট কোয়াড্রেন্টে কি হচ্ছে? কজ এর ভ্যালু পজিটিভ হচ্ছে। এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটাই তোকে মেইনলি ভাবে মাথায় রাখতে হবে, যার কেন কিভাবে আসতেছে সেটা আমি এখানে পুরোপুরি ভাবে ডেসক্রিপশন দিলাম। যে জেনারেলি সবাই বলে দেয় অনেক, কি বলবো আর, সবাই বলে দেয় যে এই চ্যাপ্টার শুরু করবো, এই চ্যাপ্টারের বেসিক ফর্মুলা হচ্ছে অল সাইন ট্যান কস। অল মানে হচ্ছে all are positive in the first quadrant, এখানে sin is the positive in the second quadrant, tan is positive in the third quadrant,
cos is positive in the fourth quadrant। বাট কেন হচ্ছে তার তার ডেফিনেশনটা তো দিতে হবে, কেন হচ্ছে, এই যে এই কারণে হচ্ছে। এখন যদি তোকে কেউ প্রশ্ন করে যে কেন হচ্ছে বলতো, তুই ফটাফট করে কোন কোয়াড্রেন্টে, তুই বলবি এই বল কোন কোয়াড্রেন্ট, কোন কোয়াড্রেন্ট, কোন কোয়াড্রেন্ট, ও বলবে থার্ড কোয়াড্রেন্ট। ওকে, নে একটা পয়েন্ট থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টের পয়েন্ট হচ্ছে -x, -y, পারপেন্ডিকুলার, বেস, হাইপোটেনাস। বের করে নে ফটাফট করে sin থিটা cos থিটা tan থিটা ভ্যালু তিনটাই বের হয়ে যাবে। tan মাত্র পজিটিভ আসবে, বাকি সবকিছু নেগেটিভ আসবে। দ্যাটস হোয়াই tan is positive in the থার্ড কোয়াড্রেন্ট, অল আদার্স আর নেগেটিভ ইন the থার্ড কোয়াড্রেন্ট। ওকে, ক্লিয়ার? নিজেও ক্লিয়ার, বাকি সবাইকে একদম ক্লিয়ার করে দিবি। ওকে, সো এই ফর্মুলাটাই আমার বেসিক্যালি লাগবে। এবার এখান থেকে আমি কয়েকটা কনক্লুশনে আসবো, কয়েকটা কথা বলবো যেগুলো মাথায় রাখতে হবে। তার মানে প্রত্যেকটা ট্রিগোনোমেট্রিক রেশিও দুইটা কোয়াড্রেন্টে পজিটিভ হয় আর দুইটা কোয়াড্রেন্টে নেগেটিভ হয়। তুই একটু ভালো করে দেখ, তুই যদি সাইনের কথা বলিস, সাইন পজিটিভ কোথায় হয়? যেহেতু এখানে অল পজিটিভ হয়, তাহলে অবভিয়াসলি এখানে সাইনও পজিটিভ হয়, আর এখানে সাইন পজিটিভ হয়। তার মানে ফার্স্ট আর সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ হয়। এগুলো অঙ্ক করার সময় আমাদের মাথায় রাখতে হবে। ফটাফট করে আমি বলবো সাইন কোথায় পজিটিভ, ফট করে যাতে উত্তর আসে, ঠিক আছে? ফট করে যাতে উত্তর আসে, সাইন পজিটিভ ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট। কস কোথায় পজিটিভ, অল আর পজিটিভ, সো এখানে কস পজিটিভ হয়, ফার্স্ট কোয়াড্রেন্টে কস পজিটিভ হয়, আর ফোর্থ কোয়াড্রেন্টে কস পজিটিভ হচ্ছে। তার মানে ফার্স্ট কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্টে। ফট করে কোশ্চেন করবো, কস কোথায় নেগেটিভ, সেকেন্ড আর থার্ডে কস নেগেটিভ হয়। ট্যান কোথায় পজিটিভ, ফার্স্ট কোয়াড্রেন্ট থার্ড কোয়াড্রেন্টে ট্যান পজিটিভ, নেগেটিভ কোথায়, সেকেন্ড আর থার্ড কোয়াড্রেন্টে ট্যান নেগেটিভ হয়। ঠিক আছে, এই জিনিসগুলো একদম ঝরঝরা মুখস্থের মধ্যে থাকবে। আচ্ছা, তো এবার এটা হয়ে গেলে আমরা এক্সারসাইজে যাই। চ্যাপ্টার নাম্বার 4 এর 4.3, 4.1 আর 2 অঙ্কগুলো যেগুলো আছে সেগুলো যদি তোদের কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে সঙ্গে সঙ্গে জানাবি, আমি সলভ করে দিয়ে দেবো। ঠিক আছে, 4.3 সরি 4.3 তো না, তো ওগুলো এবিসি দিয়ে চলতেছে, 1 2 তে না। তার মানে 4.A, 4.B আর 4 এর সি। তো আজকে আমরা যেটা স্টার্ট করব সেটা হচ্ছে এক্সারসাইজ 4C। ঠিক আছে, প্রথম অঙ্কটা বেকার বড় অঙ্ক করাবো। আচ্ছা করাই না, পরে আগে আমি পরের গুলো করাই। নাম্বার 2টা দেখ, নাম্বার 2 এর অঙ্কটা দেখ, এক্সারসাইজ 4C এর 2 নম্বর অঙ্ক। If cos A equal to 0.6, if cos A equal to 0.6, find 5 sin A minus 3 tan A। হ্যাঁ, ক্লাস 10 এগুলো অঙ্ক দিলে স্যার পারবো এক্ষুনি হয়ে যাবে 2 মিনিট। ঠিক আছে, এখনো হয়ে যাবে, 2 মিনিটই হবে, কিন্তু একটু ক্লাস 9 আর 10 এর থেকে একটু আলাদা হবে। এই কারণে 9 আর 10 এ তোরা 90 ডিগ্রি পর্যন্ত হিসাব করছিস, তার মানে ওখানে সবই পজিটিভই ছিল, তাই না? কোনো কিছুকে আমরা নেগেটিভ ধরতাম না, কিন্তু এখানে কিন্তু নেগেটিভ হয়ে যাওয়ার একটা চান্স আছে, ঠিক আছে? তো এটা কথাটা মাথায় রাখতে হবে, এখানে নেগেটিভ হয়ে যাওয়ার একটা চান্স আছে। তাহলে আমরা দেখি সলিউশন। তাহলে সলিউশন কি দেখবো, দেখা যাচ্ছে cos A 0.6, তাহলে তুই এখান থেকে, তাহলে আমার এখানে দেওয়া আছে cos A is equal to 0.6। cos এর ভ্যালুটা কিসে দেওয়া আছে, পজিটিভে দেওয়া আছে নাকি নেগেটিভে দেওয়া আছে? প্রথমেই তোকে এটাই মাথায় রাখতে হবে যে cos এর সাথে যে অ্যাঙ্গেলটা আছে, এও তো একটা অ্যাঙ্গেল, ঠিক আছে? এটা একটা অ্যাঙ্গেল, cos এর সাথে যেটা থাকে সেটা হচ্ছে অ্যাঙ্গেল। পুরোটা অ্যাঙ্গেল না, অনেকে ভুল ভাবে cos A অ্যাঙ্গেল, না, cos A তো একটা ভ্যালু, cos এর ভ্যালু হচ্ছে 0.6, এটা হচ্ছে অ্যাঙ্গেল যার cos এর ভ্যালু হচ্ছে 0.6। ঠিক আছে, তাহলে এ হচ্ছে একটা অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে আছে সেটা তোকে আগে ভালো করে বুঝতে হবে, কোন কোয়াড্রেন্টে থাকতে পারে। তাহলে আমরা দেখলাম, এই যে বললাম cos কিসে দেওয়া আছে, পজিটিভ, ফট করে বলে ফেল cos কোথায় পজিটিভ, cos পজিটিভ হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্ট, একদম ঝরঝরা মুখস্থের মতো বলতে রাখবে, ফার্স্ট কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্ট। কারণ আমরা জানি রেফারেন্সের জন্য একটা দিয়ে রাখি, এই যে অল, এই যে সাইন, এই যে ট্যান, এই যে cos,
যদিও এটা পরীক্ষা হলে লিখতে যাবি না, নাম্বার কাটবে না, মানে আমি বলতে চাচ্ছি এটা এমন ভাবে পড় যাতে মাথায় থাকে, একদম ব্রেনের মধ্যে ম্যাপ পাকায় নেই। ঠিক আছে, এই হচ্ছে একটা সুন্দর ম্যাপ। এই একজনের গুটি, লাল গুটি, নীল গুটি, হলুদ গুটি, সবুজ গুটি, ঠিক আছে, একদম ম্যাপ বানা রেখেছে। তো কস পজিটিভ হয় ফার্স্ট কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্টে। তো কস যদি পজিটিভ হয় ফার্স্ট কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্টে, তাহলে আমরা দেখি এই যে সিন্স cos A is positive, so A lies in না অন হবে, কিছু একটা হবে, প্রিপোজিশন ইউজ আমার ছোটবেলা থেকেই ভুল হয়। সো A lies in either first quadrant or in fourth quadrant. ঠিক আছে, তাহলে যেহেতু এটা ফার্স্ট কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্টে থাকতে পারে, এটা আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি না কোন কোয়াড্রেন্টে আছে। যেহেতু আমাকে cos এর ভ্যালু 0.6 দেওয়া আছে, তো আমার আমি অ্যাজাম্পশন করে নিতে পারি যে এটা ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে, না হলে ফোর্থ কোয়াড্রেন্টে থাকবে, সেকেন্ড আর থার্ডে থাকতে পারবে না। তো আমরা আইদার এর ভ্যালুটা 0 থেকে 90 এর মাঝখানে থাকবে, না হলে এর ভ্যালুটা 270 থেকে 360 এর মধ্যে থাকবে। তাহলে এবার আমাকে তাহলে দুইটা কোয়াড্রেন্টই বের করতে হবে ভ্যালুটা। এই যে এটার যে ভ্যালু বের করতে বলছে, তাহলে এটার ভ্যালু দুটা কোয়াড্রেন্টেই বের করতে হবে। তার জন্য তোকে প্রথমেই cos দেওয়া আছে, তাহলে sin আর tan এর ভ্যালু বের করে নিই। তাহলে sin এ আমরা জানি কি ফর্মুলা, তো আমরা শিখছিলাম √1 - cos স্কয়ার a, বাট ছোট্ট চেঞ্জ, প্লাস মাইনাস চিহ্ন দিতে হবে। কেন প্লাস মাইনাস চিহ্ন দিতে হবে? তখন প্লাস মাইনাস চিহ্ন দিত না, কারণ হচ্ছে অলওয়েজ আমরা 9 10 এক তো আমরা ছোটবেলা থেকে শিখে আসছি। দেখ আমাদের কোথায় ভুল শেখানো হয়, এক তো আমরা ছোটবেলা থেকে শিখে আসছি, টিচাররা বলে গেছে যেখানে √ওভার দিবা ওর সামনে প্লাস মাইনাস লাগাবা, যেখানে √ওভার দিবা ওর সামনে প্লাস মাইনাস লাগাবা, মানে স্কয়ার এরকমই তো হয়। ফর্মুলাটা অ্যাকচুয়ালি এটা ছিল না, ফর্মুলাটা ছিল তো হচ্ছে sin স্কয়ার a ইজ ইকুয়াল টু 1 - cos স্কয়ার a। এই স্কয়ারটা উঠে গেল, এখানে √ওভার হয়ে গেল। আর এটা বলা হতো যে স্কয়ার উঠে যখন √ওভার হয় তখনই প্লাস মাইনাস সাইন লাগাতে হয়। আবার ক্লাস 10 এই প্লাস মাইনাস সাইনটা দিত না, তখন মনে কোশ্চেন আসেনি টিচার ভুল বলছে না তো, মাস্টার ভুল শিখাচ্ছে না তো, মাস্টারও ভুল শিখাচ্ছে না, আবার খুব একটা ঠিকও শিখাচ্ছে না। প্লাস মাইনাস হয়, বাট ওর নেগলেক্ট করে গেছে। ওর মানে একটা টিচার তখন বলা দরকার ছিল, বা হয়তো বলেও, যে আমরা 9 10 শুধুমাত্র পজিটিভ সাইন নেব, 9 10 অ্যাঙ্গেলের ভ্যালু শুধুমাত্র পজিটিভ সাইনে নিব। কিন্তু আমাদের তো এখন 11 উঠে গেছি, এখন তো আমরা দেখতে পারতেছি যে কোয়াড্রেন্ট যদি চেঞ্জ হয় তাহলে পজিটিভ নেগেটিভ আবার আলাদা আলাদা হয়ে যাচ্ছে। তাহলে আমার এখানে প্লাস মাইনাস সাইনটা বসাতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমার প্লাস মাইনাস সাইন বসাতে হচ্ছে। তাহলে ইকুয়াল টু প্লাস মাইনাস √1 - 0.6 স্কয়ার প্লাস মাইনাস √0.36 প্লাস মাইনাস √0.64 প্লাস মাইনাস 0.8। এটা ভ্যালু আসলে 0.8। এবার আমরা tan এর ভ্যালু বের করি। তাহলে tan a obviously sin a by cos a, sin a by cos a, sin এর ভ্যালুটা প্লাস মাইনাস দিয়ে আসছিল 0.8, আর cos এর ভ্যালু হচ্ছে 0.6। তাহলে আমরা এখানে তো লিখতেই পারি প্লাস মাইনাস 8/6 ক্যান্সেল আউট করলে 4/3। পয়েন্টও লিখে রাখতে পারি, অসুবিধা নেই। প্লাস মাইনাস দিয়ে লিখতে হবে, প্লাস হবে না মাইনাস হবে ওটা একটু পরে দেখতেছি। এবার যেহেতু আমি এখানে বললাম এ লাইস আইদার ইন ফার্স্ট কোয়াড্রেন্ট অর ইন ফোর্থ কোয়াড্রেন্ট, তাহলে আমরা দেখি ফর ফার্স্ট কোয়াড্রেন্ট। ফর ফার্স্ট কোয়াড্রেন্টে যদি এটা থাকে তাহলে কি হবে? ফর ফার্স্ট কোয়াড্রেন্ট আমরা জানি সাইনের ভ্যালু, এটা সাইনের ভ্যালুটা কত আসছে আমার? সাইন এ কত আসছে আমার? 0.8 প্লাস মাইনাস, কিন্তু আমরা এখানে 0.8 নিব। ওয়াই? কারণ আমরা জানি ফার্স্ট কোয়াড্রেন্টে অল আর পজিটিভ, ফার্স্ট কোয়াড্রেন্টে অল আর পজিটিভ, ফার্স্ট কোয়াড্রেন্টে অল আর পজিটিভ। ফর্মুলাটা একদম লিখে রাখবি, সবসময় মাথায় রাখবি, অল সাইন
tan cos ফার্স্ট কোয়াড্রেন্টে অল আর পজিটিভ, তার জন্য এখানে পজিটিভ সাইন নিলাম, নেগেটিভ নিলাম না। tan এর ভ্যালু ওটাও পজিটিভে নিব, কারণ ফার্স্ট কোয়াড্রেন্টে tan ও পজিটিভে হবে। তাহলে আমার যেটা বার করতে বলছে 5 sin এ 3 tan এ 5 into 0.8 minus 3 into 4/3 কত হবে 4 minus 4 0 ফর ফার্স্ট কোয়াড্রেন্ট 0 বাইরে গেল। এবার ফর থার্ড কোয়াড্রেন্ট নেই, ঠিক আছে, এটুকু যদি ক্লিয়ার হয়ে যায়, এটুকু লেখা শেষ হয়ে গেলে আমি ফর থার্ড তো না ফোর্থ কোয়াড্রেন্ট, ফর ফোর্থ কোয়াড্রেন্ট, এবার আমরা ফর ফোর্থ কোয়াড্রেন্ট নিচ্ছি, বুঝিস এরকম করে একটা চেঞ্জ করা ফর ফোর্থ কোয়াড্রেন্ট তো থাকতে পারে। তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে আমরা জানি সাইনের ভ্যালুটা হবে হচ্ছে -0.8। কেন? কারণ ফোর্থ কোয়াড্রেন্টে সাইন কি হয়, নেগেটিভ হয়, tan এর ভ্যালু মাইনাসে আসবে, কারণ ফোর্থ কোয়াড্রেন্টে আমরা জানি শুধুমাত্র cos পজিটিভ হয়, বাকি সবকিছু নেগেটিভ হয়ে যায়। তাহলে এখানেও একটু চেঞ্জ হয়ে যাবে, -0.8 -3 into -4/3, এটা -4 এটা +4 আসবে, এটার ভ্যালু 0 হবে। তাহলে তোর এটার ভ্যালু কত আসলো 0, মানে নেসেসারি না, এটা কিন্তু এই অঙ্কটার মধ্যে দুইটার ভ্যালু 0, ফার্স্ট কোয়াড্রেন্টেও 0 আসলো, ফোর্থ কোয়াড্রেন্টেও 0 আসলো, এটা নেসেসারি না যে সেম আসবে, ডিফার করতে পারে, ঠিক আছে, অন্য আসতে পারে, ফার্স্ট কোয়াড্রেন্টের ভ্যালু 2, সেকেন্ড কোয়াড্রেন্টের ভ্যালু 4, অন্য কিছু আসতে পারে। তাহলে আমরা পরের অঙ্কতে চলে যাই, ঠিক আছে, এটা তো আমাদের হয়ে গেল। তার মানে আমাদের এখানে কি করতে হবে, মানে তোর 9 10 এর অঙ্ক আর এটার মধ্যে এই এক্সারসাইজের অঙ্কের মধ্যে শুধুমাত্র এখন একটা ছোট্ট পার্থক্য, সেটা হচ্ছে 9 10 এ প্লাস মাইনাস সাইন দিতে হতো না, এখানে প্লাস মাইনাস সাইন দিতে হবে। এবং যখন আমরা কোয়াড্রেন্টে ভ্যালু বের করব, কোন কোয়াড্রেন্টে ভ্যালুটা বের করতেছি সেই কোয়াড্রেন্টের রেসপেক্টে ওইটা সাইন নিবে। সেই কোয়াড্রেন্টে যদি সেটা সাইন পজিটিভ হয় তাহলে সেটা পজিটিভ সাইনটা নিবে, সেই কোয়াড্রেন্টে যদি সেটা সাইন নেগেটিভ হয় তাহলে ওটা নেগেটিভ সাইনটা অ্যাবজর্ব করবে। ওকে, এবার নেক্সট অঙ্ক 3 নাম্বার। নাম্বার 3 কি বলছেন, if tan a equal to 3 if sin a equal to 3/5, if sin a equal to 3/5, prove that tan a plus 1/cos a, এবার লেখার কোনো দরকার ছিল না, এটা সেকে, যাই হোক, ইকুয়াল টু -2 or 2। ওই যে -2 or 2 কেন আসছে, -2 একটা কোয়াড্রেন্টে হবে আর একটা 2 আরেকটা কোয়াড্রেন্টে হবে, মানে একটা কোয়াড্রেন্টে নেগেটিভ হবে একটা কোয়াড্রেন্টে পজিটিভ হবে, দেখতে হবে কোনটা কি হবে। প্রথম কথা তো সাইনে দেওয়া আছে কিসে, প্রথমেই তোর নজরটা প্রথমেই যেখানে পড়বে অঙ্কটা দেখার পরে অঙ্কটা চিনে নিতে হবে। অঙ্কটা দেখার পরে তোর নজরটা ফার্স্টে পড়বে এখানে, কি গিভেন দেওয়া আছে, sin a is equal to 3/5, পজিটিভ আর নেগেটিভ, পজিটিভ হলে এ কোথায় থাকবে বল, ফটাফট বল, যে sin a যদি পজিটিভ হয় এ কোথায় থাকবে, এ আইদার থাকবে ফার্স্ট কোয়াড্রেন্টে না হলে থাকবে সেকেন্ড কোয়াড্রেন্টে, ঠিক আছে, এগুলো যেন একদম রক্ত থাকে, ঠিক আছে। তাহলে সলিউশন, তাহলে সিন্স, এই যে একই কথা লিখতে লাগবে, সিন্স sin a is positive, so a lies in either first or in second quadrant, ঠিক আছে। তাহলে এ কোথায় লাই করবে, আইদার ফার্স্ট কোয়াড্রেন্টে লাই করবে না হলে সেকেন্ড কোয়াড্রেন্টে লাই করবে, কারণ ওই দুটো কোয়াড্রেন্টেই ফার্স্ট কোয়াড্রেন্টে অল আর পজিটিভ আর সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ হয়। তাহলে আমাকে যে এই যে এটার ভ্যালু বের করতে হবে, এটা ফার্স্ট কোয়াড্রেন্টে বের করতে হবে আর সেকেন্ড কোয়াড্রেন্টে বের করতে হবে। তাহলে আমি এর ভ্যালুগুলা প্লাস মাইনাস দিয়ে বের করে নিই। প্রথমে সাইন এ থেকে আমি cos এর ভ্যালু বের করতে পারবো, তাহলে cos a is equal to ফর্মুলা একই √1 - sin² a
চেঞ্জেস একটাই, প্লাস মাইনাস। হ্যালো, তাহলে ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস সাইন এ 3/5 তার স্কোয়ার, that will be equal to root over 1 minus 9/25 and 4/5 আসবে এটা ভ্যালু cos a প্লাস মাইনাস 4/5। এখান থেকে আমি tan এর ভ্যালু বের করে নিই, তাহলে tan a, know that tan a is equal to sin a by cos a। sin এর ভ্যালুটা তো পজিটিভে 3/5 দেওয়াই আছে, আর cos এর ভ্যালু আমরা দেখতে পাচ্ছি 4/5, এটা হিসাব করলে এটা আসবে প্লাস মাইনাস 3/4। হলো, তাহলে এবার আমাকে কোন কোন কোয়াড্রেন্টে বের করতে হবে, কোন কোন কোয়াড্রেন্টে আমাকে বের করতে হবে, ফার্স্ট কোয়াড্রেন্টে আর সেকেন্ড কোয়াড্রেন্টে। তাহলে এবার ফর ফার্স্ট কোয়াড্রেন্ট, ফর ফার্স্ট কোয়াড্রেন্ট, ফর ফার্স্ট কোয়াড্রেন্ট আমরা দেখি ফার্স্ট কোয়াড্রেন্টে cos এর ভ্যালু প্লাস মাইনাসে আছে, বাট আমরা কিসে নিব, প্লাস মাইনাসে নিব, ঠিক আছে, আমরা প্লাস মাইনাসে ভ্যালু নিব। তাহলে প্লাস মাইনাসে ভ্যালু নিলে, সরি প্লাস মাইনাসে না, শুধুমাত্র প্লাসই ভ্যালু নিব। তাহলে 4/5 কেন প্লাসে ভ্যালু নিব, কারণ হচ্ছে আমরা জানি যে ফার্স্ট কোয়াড্রেন্টে cos হচ্ছে পজিটিভে থাকে, ঠিক আছে, ফার্স্ট কোয়াড্রেন্টে cos পজিটিভে থাকে। আর tan এর ভ্যালুটা আমরা কোন কোন ইস্যুতে নিব, tan এর ভ্যালু আমরা নিব হচ্ছে পজিটিভে, ঠিক আছে, এটা একদম ক্লিয়ার। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে, কারণ অল আর পজিটিভ আমরা জানি তো ফার্স্ট কোয়াড্রেন্টে সব পজিটিভ হয়। তাহলে এবার এটা ভ্যালু বের করে ফেল, লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা ফট করে tan a প্লাস 1/cos a, tan এর ভ্যালু হচ্ছে 3/4 প্লাস 1/4/5, এটা হিসাব করলে 3/4 প্লাস 5/4 অ্যাড করলে হয়ে যাবে 8/4, দ্যাট উইল বি ইকুয়াল টু 2। তারপর ফার্স্ট কোয়াড্রেন্টে ভ্যালু কত চলে আসছে, ফার্স্ট কোয়াড্রেন্টে ভ্যালু আসছে 2। এবার একটা তো মিললো 2, এবার আমরা দেখতে হবে সেকেন্ড কোয়াড্রেন্টে -2 আসে কিনা। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্ট, ফর সেকেন্ড কোয়াড্রেন্ট, এবার আমরা বের করব ফর সেকেন্ড কোয়াড্রেন্টে cos এর ভ্যালুটা কিসে আসবে, নেগেটিভে। আমরা জানি সেকেন্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ হয়, একমাত্র sin পজিটিভ হয়, আর tan ও নেগেটিভে আসবে। এই যে নেগেটিভ ভ্যালু নিতে হবে, তারপরে তোকে এখানে নেগেটিভ বসাই দিতে হবে, এই যে। তাহলে তোর এই ভ্যালুটাও নেগেটিভে চলে আসলো, এই ভ্যালুটাও নেগেটিভে চলে আসলো, তাহলে এটা অ্যাড করলে হবে -8/4, দ্যাট উইল বি -2। তার মানে আমার आंसर মিলে গেল। देयरफॉर आंसर লিখে দে, tan a plus 1/cos a equal to -2 or 2, proved। নেক্সট অঙ্ক দেখি আমাদের কি আছে। তোরা 4 নম্বর অঙ্ক পারবি। 5 নম্বর অঙ্কটা, নাম্বার 5, নাম্বার 5 দেখি। নাম্বার 5 এ বলছে ইফ sin থিটা is equal to 21/29, ঠিক আছে, prove that sec theta plus tan theta is equal to 1/2 if theta lies between 0 to π/2। তারপরে কোশ্চেনে একসাথে জিজ্ঞেস করছে what will be the value if theta lies, এখানে আবার 1 নাম্বার বলে দিছে between π/2 and পাই, আর 2 নম্বর কোশ্চেনে বলা আছে পাই and 3π/2।
ঠিক আছে, তাহলে এই অঙ্কের সলিউশনটা দেখ কি হবে। কোশ্চেনটা ভালো করে বুঝতে হবে যে যদি সাইন থিটা ভ্যালু 21/29 হয় তাহলে এইটার ভ্যালু প্রুফ করতে পারছে 21/2 when থিটা লাইজ ইন বিটুইন 0 to π/2। 0 to π/2 মানে কোন কোয়াড্রেন্ট? ফার্স্ট কোয়াড্রেন্ট। আমি বলছিলাম 0 to π/2 মানে ফার্স্ট কোয়াড্রেন্ট। আমার ফার্স্ট কোয়াড্রেন্টের ভ্যালুটা কত আসবে? 21/2। এবার বলছে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ দিস এক্সপ্রেশন অ্যাকচুয়ালি, মানে এইটার sec থিটা প্লাস tan থিটা ইফ থিটা লাইজ বিটুইন π/2 টু π/2 থেকে পাই এর মধ্যে থাকা মানেটা কি? কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্ট। তার মানে আমাকে সেকেন্ড কোয়াড্রেন্টের ভ্যালুটা বের করতে হবে। সবই করতে হবে, এখানে ফার্স্ট কোয়াড্রেন্টের ভ্যালু বের করতে হবে, এটাকে প্রুফ করতে হবে যেটা ভ্যালু 21/2 আসে। সেকেন্ড কোয়াড্রেন্টের ভ্যালু বের করতে হবে, আর থার্ড কোয়াড্রেন্ট এটা মানে হচ্ছে থার্ড কোয়াড্রেন্টের ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, এবার নাম্বার 1 দিয়ে আমরা আগে করি, এটা সলিউশন করি, একবারে সবগুলো বের হয়ে যাবে দেখিস। তো প্রথমে আমি এখানে একই জিনিস লিখবো, sin theta is equal to 21/29। হ্যাঁ, সো সিন্স sin theta is positive, so theta lies either in first or second quadrant। ঠিক আছে, এটা লিখে রাখলাম, কাজে লাগবে পরে। এবার আমি তো প্রথমে আমাকে যেহেতু এটার ভ্যালু বের করতে বলছে যে এটা sec থিটা প্লাস tan থিটা ইজ ইকুয়াল টু 21/2, তাহলে প্রথমে আমি sin থিটা থেকে ওই sec থিটা tan থিটা ভ্যালু বের করার চেষ্টা করি। তাহলে sin থিটা থেকে আমি cos থিটা ভ্যালু বের করে দিব। তাহলে cos থিটা হচ্ছে √1 - sin স্কয়ার থিটা, সামনে প্লাস মাইনাস √1 - 21/29 তার স্কয়ার, বুঝলে কি? তাহলে প্লাস মাইনাস √1 - 21 এর স্কয়ার করলে হয় হচ্ছে 441 আই থিঙ্ক, আর 29 এর স্কয়ার করলে দেখতে হবে, দাঁড়া, ঠিক আছে। তাহলে দেখে নিই এখান থেকে, তাহলে 29 × 29 করলে আসে 841। যদি আমি মাইনাস করি, মাইনাস করলে অ্যান্সার চলে আসবে 20/29। ঠিক আছে, তাহলে এটা আসবে cos থিটা ভ্যালু। তাহলে যখন আমি cos থিটা ভ্যালু পেয়ে গেলাম, আমি tan এখান থেকে আমি হিসেবে বের করে নেব, যেহেতু আমার লাগবে sec থিটা, তাহলে আমি এখান থেকে sec থিটা ভ্যালু বের করে নেব। sec থিটা ভ্যালু কি আসবে? +/29/20। কেন? sec থিটা cos থিটা রেসিপ্রোকাল হয়, আমরা জানি। এবার আমরা এখান থেকে বের করব tan থিটার ভ্যালু। tan থিটা আমরা কি জানি? sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা। তাহলে sin থিটার ভ্যালু কিসে আসবে? sin থিটার ভ্যালু দেওয়া আছে 21/29, আর cos থিটার ভ্যালু বের করলাম +/20/29। তাহলে অ্যাড করলে আমার কি মনে হচ্ছে? +/21/20 আসবে आंसर। ঠিক আছে, এটা আসলো tan থিটার ভ্যালু। এইবার আমরা কি করব? আমরা প্রথম অঙ্কটা করব, when theta lies between 0 to π/2। যখন থিটা কোথায় থাকবে? 0 থেকে π/2, মানে কোন কোয়াড্রেন্টে? ফার্স্ট কোয়াড্রেন্টে। তখন sec থিটার ভ্যালু কত আসবে? পজিটিভ 29/20, পজিটিভ সাইন। Why? In the first quadrant all trigonometric ratios are positive। আর tan থিটা পজিটিভ আসবে 21/20। তাহলে যখন আমরা অ্যাড করব sec থিটা প্লাস tan থিটা, মানে এটা লেফট হ্যান্ড সাইড নিব, তখন sec থিটা মানে কত? sec থিটা মানে হচ্ছে 29/20 প্লাস 21/20। অ্যাড করলে কত আসবে? 20, 29 আর এসে অ্যাড করলে হবে হচ্ছে 50। 0 0 কাটলো, 5/2, that will be 2, 1/2। মিলে গেছে? তারপর ফার্স্ট কোয়াড্রেন্টে বলে দিছে when theta lies between 0 to π/2 এটার ভ্যালু কত হবে? 2.5 চলে আসছে। এবার আমরা চেক করব when theta lies in second quadrant। তাহলে when theta lies in second quadrant, that means π/2 থেকে পাই, যখন থিটা ভ্যালু সেকেন্ড কোয়াড্রেন্টে আসবে তখন কি হবে?
যখন থিটার ভ্যালু সেকেন্ড কোয়াড্রেন্টে আসবে তখন সেক থিটার ভ্যালু নেগেটিভে আসবে। তার মানে সেক থিটার ভ্যালু প্লাস মাইনাসের বদলে মাইনাসটা নিব, খালি প্লাসটা তো নিব না, কারণ সেক থিটার ভ্যালু সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ। তার মানে 29/20, আর ট্যান থিটার ভ্যালু কতটা আসবে রে, নেগেটিভে আসবে 21/20। তাহলে এটার লেফট হ্যান্ড সাইড যদি আমি করি যে সেক থিটা, লেফট হ্যান্ড সাইড না, সেক থিটা আর ট্যান থিটা ভ্যালু বের করতে বলছে, সেক থিটা প্লাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু -29/20 -21/20। এটা হিসাব করলে -5/2 আসবে, সেম ভ্যালু আসবে ইন নেগেটিভ সাইড -2.5। ঠিক আছে, তাহলে এটা হলো। এবার থার্ড কোশ্চেনটা কি বলছে, থার্ড কোশ্চেন, তাহলে এটা হলো। এবার এটা বুঝলাম থার্ড কোশ্চেন, যেটা হচ্ছে এখানকার 2 নম্বর কোশ্চেনটা, যে যখন পাই থেকে 3π/2 এর মধ্যে থাকবে, দেখবি বইয়ের মধ্যে একটা লাইন লেখা আছে ইট ইজ ইম্পসিবল। ওয়াই, সেটা রিজন তোকে জানতে মানে বলতে বলছে। ওয়াই দিস ইজ ইম্পসিবল, বিকজ আমরা কি লিখছিলাম, ইফ sin θ is given in positive in sign, sin θ is given positive sign, so theta lies either in first quadrant or second quadrant। আর আমরা কিসের ভ্যালু চাইছে, থার্ড কোয়াড্রেন্টের ভ্যালু চাইছে। থিটা তো থার্ড কোয়াড্রেন্টে থাকতেই পারবে না, তাহলে ভ্যালু কি পাবো? ঠিক আছে, সো সিন্স sin theta is positive, so theta can't lie on third quadrant, so it is impossible to find the value। ঠিক আছে, impossible, সেটা লিখে দিতে হবে, এরকম ভাবে অঙ্কগুলো করতে হবে। নেক্সট অঙ্ক দেখি আমরা কি আছে। নেক্সট থাকলো রে, নেক্সট অঙ্ক এখান থেকে 6 নাম্বার অঙ্ক পার্ট বি 7 নাম্বার অঙ্কটা আমি করে দিচ্ছি। 6 নাম্বার অঙ্কটা পারবি তোরা, এটা হোমওয়ার্ক থাকবে। 7 নাম্বার, নাম্বার 7 বলছে ইফ sin theta into sec theta is equal to -1, sin theta into sec theta is equal to -1, তাহলে and theta lies in which quadrant, second quadrant, find sin theta and sec theta। ঠিক আছে, এটা আমাকে বার করতে বলছে। তো সলিউশন লিখি। সলিউশন, প্রথমে আমাকে যেটা গিভেন দেওয়া আছে সেটা হচ্ছে sin theta into sec theta is equal to -1। বুঝিস, sin theta আর sec theta মানে কি 1/cos theta is equal to -1। তাহলে sin theta by cos theta কি হয়ে যাবে, tan theta is equal to -1। ঠিক আছে, এবার tan theta দেওয়া আছে কি -1। এবার tan theta নেগেটিভ কোন কোন কোয়াড্রেন্টে হয়, ফটাফট করে বল। সেকেন্ড আর থার্ড, ভুল বললাম, সেকেন্ড আর ফোর্থ। ফার্স্ট আর থার্ডে তো tan পজিটিভ হয়, সেকেন্ড আর ফোর্থে tan নেগেটিভ হয়। ঠিক আছে, তাহলে নেগেটিভ যেহেতু দিছে, তাহলে আইদার মানে সেকেন্ড কোয়াড্রেন্টে লাই করবে, না হলে ফোর্থ কোয়াড্রেন্টে লাই করবে। আর এখানে কি বলা আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে লাই করবে, তাহলে তোকে একটাই অ্যান্সার করতে হবে, আরো সোজা। আর তোকে কি হিসাব ভ্যালু বার করতে বলছে, sin থিটা আর sec থিটা। তাহলে আমি এখান থেকে বের করে নিই, এখান থেকে tan থিটা থেকে আমি sec থিটা ভ্যালু বের করি। তাহলে sec থিটা ইজ ইকুয়াল টু √1 প্লাস tan স্কয়ার থিটা, সামনে প্লাস মাইনাস সাইন দিব। হ্যাঁ, তাহলে প্লাস মাইনাস √1 প্লাস -1 স্কয়ার
প্লাস মাইনাস রুট ওভার 1 প্লাস 1 প্লাস মাইনাস রুট ওভার 2। এটা আসলে কিসের ভ্যালু? সেক থিটা। আচ্ছা, আরেকটা ভ্যালু সাইন থিটা। আচ্ছা, সেক থিটা যখন প্লাস মাইনাস রুট 2, তাহলে সাইন থিটা সরি এখান থেকে কস থিটা ভ্যালু কত হবে? কস থিটা ভ্যালু হবে প্লাস মাইনাস 1/√2, রেসিপ্রোকাল হবে। আর এই কস থিটা ভ্যালুটা দিয়ে আমি 1 মাইনাস কস স্কয়ার থিটা প্লাস মাইনাসের ফর্মুলা দিয়ে বের করে নিতে পারবো। প্লাস মাইনাস 1 মাইনাস এটা স্কয়ার করলে 1/4 হবে একবারে, ঠিক আছে? তাহলে এটা হিসাব করলে দেখবি প্লাস মাইনাস √3/2 আসবে, ঠিক আছে? তাহলে দেয়ারফর আমার ফাইনাল অ্যান্সার কি হবে? দেয়ারফর সাইন থিটা ভ্যালু কত হবে? সাইন থিটার ভ্যালু কি প্লাস মাইনাস √3/2 হবে? না, খালি √3/2 হবে, as theta is in second quadrant। আমরা কি জানি সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ হয় না, তার জন্য এখানে প্লাস মাইনাস সাইনের মধ্যে শুধুমাত্র পজিটিভ সাইন এলাম। কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে সেক কি পজিটিভ হয়, সেক নেগেটিভ হয়। তাহলে এখানে সেক থিটা ইজ ইকুয়াল টু হয়ে যাবে নেগেটিভ অফ √2। বুঝলে? এভাবে অঙ্কগুলো করতে হবে। তোকে জাস্ট কোঅর্ডিনেটটা মাথায় রাখতে হবে, কস সাইন ট্যান কসের ব্যাপারটা মাথায় রাখতে হবে, এভাবে অঙ্কগুলো করতে হবে। এবার তোকে যে পরের অঙ্ক দেওয়া আছে নাম্বার 8, ওটাও বাড়িতে করবি। ফোর্থ কোয়াড্রেন্ট দিয়ে দেওয়া আছে অঙ্কটা। আর 8-এর পরে 9, 10, 11, 12 এটা পুরোপুরি হচ্ছে তোদের ক্লাস 10 এর অঙ্ক, যেগুলো হচ্ছে ভ্যালু বসাতে হয় না। ওই যে ছকটা তোদের মনে আছে, 0, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, ওর যে ভ্যালুগুলো সবগুলো ছিল, সেই ভ্যালুগুলো একবার রিভাইজ করে নিবি। রিভাইজ করে এই অঙ্কগুলো ফটাফট করে নিবি, ঠিক আছে? করে আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করবি, ঠিক আছে? অবশ্যই এটা হোমওয়ার্ক, এটা আমি চেক করবো, ঠিক আছে? তো প্রথম দিনে দেখ খুব একটা বেশি অঙ্ক কিন্তু হলো না, কিন্তু যে বেসিক কনসেপ্টগুলো আছে সেগুলো যে দিলাম সেগুলো মাথায় রাখতে হবে, নোট ডাউন করে ইচ অ্যান্ড এভরিথিং। আর পারলে রিভাইন্ড করে বা পরে ভিডিও, তোদের একটা সুবিধা আছে, এত সুবিধা করে দিচ্ছি যাতে তোরা মানে অনলাইনে সেটা দেখতে পারিস, ঠিক আছে? যার জন্য তোরা পারলে ওই যে লিঙ্ক তোদের পাঠাবো সেই লিঙ্কে আবার ক্লিক করে তোরা আবার ভিডিওগুলো দেখতে পারবি, ঠিক আছে? একবারে ক্লিয়ার না হয় আরেকবার দেখ, বাট এই কনসেপ্টগুলো ক্লিয়ার থাকা অত্যন্ত জরুরি, ঠিক আছে? এই কনসেপ্টগুলো ক্লিয়ার কর আর এই অঙ্কগুলো রেডি কর। এখানকার যেগুলো হোমওয়ার্ক দিলাম সেটা হচ্ছে এই এক্সারসাইজের বাকি সব অঙ্ক, 1 নাম্বারটা না করলেও হবে, তাহলে বাকি অঙ্কগুলো রেডি করে আমাকে পাঠাবি। ওকে, তাহলে আজকের জন্য থ্যাংক ইউ। পরের দিন আমরা পরের এক্সারসাইজ স্টার্ট মানে কমপ্লিটই করে দিব, ঠিক আছে? স্টার্ট কি পরে কমপ্লিটই করে দেবো। পরের দিন আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আসবে, ঠিক আছে? তো আজকের মতো এইটুকুই।